হ্যাঁ, অনেকে হয়তো ভুলে গেছেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ খালিদ সাইন। আমি 35 বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেছি। শেরপুর সরকারি কলেজে কর্মরত আছি। আহ, এই হলো আপাতত সংক্ষিপ্ত পরিচয়। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনাদের ক্লাস আরো আগেই হয়তো ইংরেজি হওয়ার কথা ছিল। আহ, মানে ব্যস্ততা খুব বেশি থাকার জন্য আপনাদের সাথে পরিচয় ঠিক মতো হয়ে ওঠে নাই। আহ, আজকেও হয়তো আসতাম না, আসলে আমি ওই এনামুলকে না বলতে বলতে নিজেই কালকে মানে আই আই ওয়াজ ফিলিং শাই যে আর কত না করি। আমি আজকেও এই যে আমাদের আসলে প্রোগ্রামটা হয়ে গেছে এরকম যে এইচএসসির প্রস্তুতিটাতে আছে, তো তো এইচএসসি প্রস্তুতি এখানে কি বেশ কিছু ক্লাস টাস চলে আমাদের। তো আমি এগুলোর সাথে যুক্ত থাকার জন্যই আপনাদের সাথে দেখা হয় নাই বা দেখা হয়ে ওঠে নাই। আজকেও আমি ফ্রি হয়েছি 9টার সময়, 9টায় বাসায় ঢুকলাম। ঢুকে একটু ফ্রেশ হয়ে এই নামাজ পড়ে এই যে আস্তে আস্তে এই সময়টুকু। তো যাই হোক, আহ, আমার কথা শুনছেন তো সবাই, না? জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। তো আমাদের যে ইংরেজির নিয়ে যে পুরোপুরি যে সিলেবাসটা বা যে বিষয়টা আমি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের আজকে কথা ছিল পার্টস পিস বা এই বিষয়গুলো। আমরা প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে বিসিএস একটা লং জার্নি, এই সমস্ত বিষয় বলেছিলাম। তারপর তো আমরা বিসিএস 46তম বিসিএস এর প্রশ্ন কনসালটেশনে আমাদের পুরো সময় চলে গিয়েছিল। তো আজকে আমরা মূলত আজকে থেকে আমাদের জার্নিটা বলতে পারেন আপনাদের সাথে শুরু হলো। তো ব্যস্ততা আমার এই সপ্তাহটাই থাকবে। তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এই যে সন্ধ্যার পরের ব্যস্ততা কমে আসবে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে পুরো মানে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, ইংরেজি কিভাবে করবেন এবং কিছুটা পার্শ্বপিস থেকে কিছুটা নাউনে আলোচনায় ঢুকবো। মূল ধরনের টপিক ওয়াইজ আলোচনা আমরা নেক্সট ক্লাস থেকে করবো, কিন্তু আজকে যেগুলো দেখবো পুরো সিলেবাস। তার আগে একটা কথা বলে নেই যে সিলেবাস সম্পর্কে আমাদের একটা জাস্ট নমুনা সিলেবাস আমাদের আছে। পরীক্ষায় যে এই সিলেবাস হুবহু মানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যে মানে এরকম কোনো ম্যান্ডাটরি বা মানে পড়তেই হবে কম্পালসারি একটা বিষয় হিসেবে যাবে এরকম না। আপনারা এবার প্রশ্ন যারা দেখেছেন বা কেউ যদি পরীক্ষা দিয়ে থাকেন তারা জানেন যে প্রশ্নটা দেখলেই বোঝা যায় যে যেভাবে থাকার কথা ছিল ঠিক সেইভাবেই প্রশ্নগুলো ছিল না। আরেকটা বিষয় যেটা ছিল যেমন ইংরেজির ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে শুধুমাত্র একটা প্রশ্নে ডাবল অ্যান্সার ছিল, তারপরেও সেটার ব্যাখ্যা করা যায় যে উত্তর কোনটা নিব। এছাড়া আর বাকি যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা নিট এন্ড ক্লিন কোশ্চেন ছিল। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই প্রশ্ন নিয়ে অনেক ধরনের, যে ইংরেজির ক্ষেত্রে বলছি আমি অবশ্যই, যে প্রশ্ন নিয়ে আমাদের একটা কনফিউশন হয়েছিল যে প্রশ্ন হয়তো ভুল আছে, এই আছে সেই আছে। সবচেয়ে একটা প্রশ্ন ছিল যে ইনজুর্ড একটা প্রশ্ন ছিল, এটা নিয়ে আরেকটা ডিটারমিনারের প্রশ্ন ছিল। তো আমি আপনাদেরকে বলবো যে প্রশ্নে ভুল থাকে কি থাকে না এটা আমরা সবসময় নির্ধারণ করি আমরা যতটুকু জানি সেই জানার উপর ভিত্তি করে। তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে শুরু থেকে একটা পরামর্শ দেবো, যেমন আমার সেন্সে আমি যতটুকু বুঝি এবং যতটুকু আমার জানা আছে সেই জানার মধ্যে 46তম বিসিএস ইংরেজি প্রশ্নতে ওই একটা ডাবল অ্যান্সার যদি আমি বিতর্ক বাদ দিই তাহলে এখানে কোথাও কোনো সমস্যা ছিল না। যাই হোক, তারপরেও আমরা অনেকজন অনেক ধরনের মতামত নিয়ে হাজির হই। তো আমি আপনাদেরকে একটা শুরুতে একটা কথা বলে শুরু করতে চাচ্ছি যে এটা আমাদের গ্রামার। আমরা যতটা গ্রামার এবং অন্য একটা ভাষা, গ্রামার এবং লিটারেচার দুইটা পার্ট মিলে আমরা পরীক্ষার উদ্দেশ্যে তৈরি করব। তো আমি এখানে আপনাদেরকে পরীক্ষায় আসার মতো করে যেভাবে আসে বা যে জিনিসগুলো জানা দরকার আমি সেগুলো আপনাদের সাথে ইংরেজির বিষয়ে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি আপনাদেরকে পাশাপাশি বলবো যে আপনারা নিজেরা ভাষাটাকে এমন ভাবে শিখবেন বা এই ভাষাটা এমন ভাবে আপনারা এখন থেকেই শেখা শুরু করেন যেটা, যে আপনি এই ভাষার উপর একটা ভালো দখল তৈরি হবে। হ্যাঁ, আমরা ইংরেজি গ্রামার যতটা ব্যাখ্যা করতে পারি আমরা কিন্তু বাংলা গ্রামার তার অর্থ ব্যাখ্যা করতে পারবো না বা পারি না। আমাদের কনফিউশন তৈরি হয় অনেক ক্ষেত্রে, আমরা পারি না। বাংলার কেউ ছাত্র থাকলে উনি হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন। তো বিষয়টা হচ্ছে যে আহ, আমাদের তর্ক বিতর্কের চেয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। আর এই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে গিয়ে আপনি যদি প্রিলির ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আহ
রিটেনের আপনার প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে। তো এই জন্য ইংরেজিটা শুরু থেকেই আপনারা একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে যতদিন পারি থাকবো, যতদিন না থাকবো ইনশাল্লাহ পুরো সময়। আহ চেষ্টা করবো আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এখানে শেখানোর কিছু নাই, আপনারা সবাই মোটামুটি গ্রাজুয়েশন হয়তো কমপ্লিট করছেন বা কমপ্লিট করবেন। তো এই হলো আমাদের যে প্রাথমিক যে আমি কথাগুলো বললাম, এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। তো আপনার এখানে যেটা খেয়াল রাখবেন, আমি এখানে কিছু জিনিস আগেই তৈরি করে রেখেছি, এগুলো একটু দেখাবো আমি। তার আগে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি যে আমাদের যে সিলেবাসের জায়গাটাতে কি হয়। হুম, যে সিলেবাস নিয়ে আমাদের কি কি ধরনের বিষয় আছে বা কি ধরনের জিনিস নিয়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে। এটা হচ্ছে এখানে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মানে বিসিএস এর বা পিএসসি এর যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী মার্কস ডিস্ট্রিবিউশন গুলো করা এবং কোন ধরনের টপিক গুলো থেকে, গ্রামারের কোন ধরনের টপিক গুলো থেকে প্রশ্ন থাকবে সেই ধরনের কথাগুলো এখানে বলা আছে। আর এখানে আপনি সিরিয়ালি আমি একটু দেখিয়ে যাচ্ছি, আপনারা একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি এখানে বলেও যাব যে কোন কোন জায়গাগুলো আপনাকে একটু হাইলাইট করতে হবে, প্রয়োজন অনুযায়ী আপনারা খাতায় নোট নিয়ে রাখবেন বা মার্ক করে রাখবেন। তো এখানে এখানে দেখেন, আমি আমি সাধারণত যেটা বলে থাকি, এই যে এখানে পার্টস অফ স্পিচ লিখছি, লিখে এখানে এ নাম্বার, নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন এইভাবে ভাগ করা আছে। আবার এখানে ভার্ব টার্ব এগুলো সবগুলো এরকম করে ভাগ করে দেওয়া আছে। তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো যে এই যে যে জায়গাটা, এই পার্টস অফ স্পিচ জায়গাটা, এই জায়গার উপর যদি আপনার ভালো দখল থাকে, আপনি আপনার ক্ষেত্রে যেটা হবে যে আমরা ইংরেজির ক্ষেত্রে সবসময় যে মানে প্রবলেমটা ফেস করি, যদি পার্টস অফ স্পিচের উপর দখল না থাকে সেক্ষেত্রে আমাদের আহ পুরো ইংরেজির উপর দখল থাকবে না। এই সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রেই তৈরি হয়। তো আমরা অনেকেই ভাবি কি যে গ্রামার মানেই হচ্ছে টেন্স। গ্রামার মানে, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন সবাই, হ্যাঁ। প্রথম দিন তো একটু অ্যাডজাস্ট হতে আমাদের হয়তো সময় লাগবে, একটু মন দিয়ে কথাগুলো যদি শুনেন অনেকটা কিছু ধরতে পারবেন। আমরা সবসময় গ্রামারের জায়গাটাকে আমরা ভাবি যে সেন্টেন্স বা টেন্স থেকে, আমরা ছোটবেলায় যখন শিখি তখন টেন্স থেকে শিখে আসি। না, আসলে টেন্স থেকে না, পার্সোপিসটা হচ্ছে গ্রামারের মূল জায়গা, এই পার্টস পিস। আর এই পার্টস পিসের গ্রামারের মূল জায়গা যেহেতু এইটা, আপনি দেখেন ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন কি। ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন যদি আমরা বলি, তাহলে এই যে এখানে একটা কথা বলা আছে দেখেন, সেন্টেন্স প্যাটার্ন কি। আমরা স্বাভাবিকভাবেই জানি যে সাবজেক্ট কি হবে, তিনটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টে কে কে থাকে, নাউন। এই সেন্টেন্স প্যাটার্নে এই তিনটা জিনিস থাকে, নাউন প্রোনাউন সাবজেক্টে থাকে, অবজেক্টেও নাউন প্রোনাউন থাকে, ভার্ব। তার মানে এই তিনটার কম্বিনেশনে যার দখল আছে, তার পুরো গ্রামারের উপর দখল আছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে আমি একটু পরে আসবো, সেন্সের কথা বলবো, যে এই জায়গাটায় যার দখল আছে তার ইংরেজি গ্রামার কেন, কোনো গ্রামার নিয়েই কখনোই কোনো সমস্যা হবে না। আপনি যদি দেখেন এখানে পার্টস অফ স্পিচ থেকে উল্লেখ করে দেওয়া আছে, যেমন এখানে নাউন, ডিটারমিনার এগুলো থাকবে, ভার্ব থাকবে। তো পার্টস অফ স্পিচের যে জিনিসগুলো আছে আপনার পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে সব ধরনের জিনিসই আসতে পারে। অর্থাৎ পার্টস অফ স্পিচের 7টা আইটেম আমি ক্লাসেও নিব আপনাদের আলাদা আলাদা করে। ইন্টারজেকশনটা আমাদের তেমন লাগে না, শুধু 7টা আইটেম যেটা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, এই সবগুলো আপনি আলাদা আলাদা ভাবে দেখবেন এবং আমি দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গাগুলোর উপর ভিত্তি করে আপনাদের একটা অন্য ধরনের একটা টপিক যেটা আসে, সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি ওই যে জিরান পার্টিসিপল, হ্যাঁ। তারপর ভার্বাল নাউন, এই ধরনের একটা জিনিস আছে। তো সেই জিনিসটাও আমরা দেখবো যে এগুলো পার্টস পিসের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এখানে যদিও আমরা লিখছি যে শুধুমাত্র 500 পিসটা খেয়াল রাখবেন, তো 500 পিসের আমি আপনাদেরকে অনুরোধ করব যে 500 পিসটা হবে আপনার ইংরেজি শিক্ষার মূল ভিত্তি বা ফাউন্ডেশন। এখান থেকে শুরু করবেন। আমি এগুলো সবগুলো নাউন প্রোনাউন থেকে শুরু করে সবগুলো আলাদা আলাদা ক্লাস দেখাবো, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আপনাদের মানে আপনাদের ইম্পর্টেন্ট সবই, তারপরেও যেটা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্স যেখানে দিব আমরা, সেটা হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে একটা রাখবো আমরা। অবশ্যই এই জায়গাটা আমরা ভালোভাবে খেয়াল রাখবো, একটু মার্ক করে রাখতে পারেন বা বেসিক জায়গার জন্য টুকে রাখতে পারেন যে গ্রামারের মধ্যে এখানে 500 পিস থেকে যখন যাব তখন আমরা প্রোনাউনের জায়গাটা দেখব। আরেকটা জায়গা দেখবো আমরা, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের জায়গা এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার, এই জায়গাটা দেখব। এবং প্রিপজিশনের ক্ষেত্রে 3টা ভাগ দেখবো আমরা, দেখবো সবই। একটা হচ্ছে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আরেকটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, আরেকটা হচ্ছে গ্রুপ ভার্ব। এই হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে তিনটা জায়গা থাকবে। আর ভার্বের ক্ষেত্রে যেটা থাকবে সেটা আমরা এখানে বলতেছি, সেটা আমরা সেন্টেন্স প্যাটার্নে খেয়াল রাখবো। ভার্বের জায়গাটা সেটা হচ্ছে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের জায়গাটা খেয়াল রাখবো। আর এই জায়গা তিনটার উপর পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে আমাদের আরো কয়েকটা টপিক চলে আসবে। একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে যে জিরান পার্টিসিপলের ব্যবহারটা আমাদের জানতে হবে। আশা করি লিখে রাখছেন। জিরান পার্টিসিপলের ব্যবহারটা আমাদেরকে দেখতে হবে, এবং আমাদেরকে পাশাপাশি যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। হ্যাঁ, এবারও দেখবেন ফ্রেজ থেকে প্রায় দুইটা না তিনটা প্রশ্ন আসছে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসছে। তো এই জায়গাগুলো থেকে আমরা আমরা আপনাদের সাথে শেয়ার করা যাবে। আর ভোকাবুলারি তো আপনারা যেটা থাকবে যে ভোকাবুলারি, আমাদের যে শীটটা আছে কদম আলীর পাঠশালার যে শীটটা, বা বলতে পারেন বিসিএস অ্যানালিটিক্যাল বিসিএস এর শীটটা, এইখান থেকে শুরু করতে পারেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে শুরু করতে পারেন, এই শীট থেকে শুরু করতে পারেন। একটা জায়গা নির্দিষ্ট করে ধরে শুরু থেকেই শুরু করেন, তাহলে দেখবেন আপনি শেষ পর্যন্ত গিয়ে অনেকটা ক্ষেত্রে আপনার মানে দখল চলে আসবে। হ্যাঁ, বা মানে আপনার কি বলবো এটাকে, আহ, আয়ত্তে থাকবে বিষয়গুলো। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। আরেকটা কিছু কিছু ছোটা জায়গা আছে, যেটা হচ্ছে অনেক সময় আসে আপনার যে এই যে ইডিয়মস এবং ফ্রেজ। তো এগুলো মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে ইডিয়মস গুলো। এই একটা জায়গা হচ্ছে, এটা এটা আগে 35-এর প্রথম বিসিএস এর আগে এই কারেকশনটা পরীক্ষায় খুব বেশি আসতো, এখন তেমন একটা আসে না। এবার মনে হয় একটা প্রশ্ন ছিল তাও। এই কারেকশনে যদিও এখানে লেখা আছে, একটু খেয়াল করেন কারেকশন মানে কি। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সে হয়তো আহ বলা থাকবে যে এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে। যেমন ধরেন একটা সেন্টেন্স যদি এরকম ভাবে লেখা যেতে পারে, একটু স্ক্রিনের দিকে যদি খেয়াল করেন, আপনি লিখলেন যে এরকম ভাবে লিখলেন হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, এইভাবে লেখেন। তো এই বাক্যটা ভুল না সঠিক, এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এখানে ভুল কোথায় আছে বা সঠিক কোথায় আছে। তো এই ক্ষেত্রে সাধারণত যেটা হচ্ছে যে রিজাইনের সাথে সাধারণত আমরা প্রিপোজিশনটা ব্যবহার করি না। এটা হচ্ছে রিজাইনের সাথে ফর্মটা হবে না, হি রিজাইন দ্য পোস্ট, এইভাবে বলা হয়। এরকম ধরনের বেশ কিছু পিন পয়েন্ট এররও থাকে পরীক্ষায় কারেকশনের ক্ষেত্রে। তো এই কারেকশনের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করলে দেখবেন যেটা মার্ক করে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা খেয়াল করেন। এই কারেকশন যদি আসে তাহলে আপনার মূলত নজরে রাখতে হবে এই পয়েন্টগুলো, একটু টুকে রাখতে পারেন। এই ডি নাম্বারে যেগুলো আছে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে কারেকশন যদি কখনো পরীক্ষায় আসে, আপনি কারেকশনে এই যে এখানে আপনার 7টা বিষয় আছে, এই 7টা বিষয়কে আপনি দেখার চেষ্টা করবেন সব সময়। টেন্স দেখবেন যে কারেকশনের টেন্সের জায়গাটা ঠিক আছে কিনা। দ্বিতীয় যেটা দেখবেন ভার্বের ক্ষেত্রটা। ভার্বের ক্ষেত্রে আপনার দেখেন ভার্ব অনেক ধরনের ভার্ব আছে, আমরা যখন রাইট ফর্ম ভার্ব করবো তখন দেখবো ভার্বই হচ্ছে, দেখবেন ভার্বটাকে সাধারণত আমরা নানান ভাগে ভাগ করি। ভার্ব হচ্ছে মূলত তিনটাকে ভাগ করতে পারি: অ্যাকশন ভার্ব, পসেসিভ ভার্ব, আর একটা হচ্ছে স্টেটিভ ভার্ব। এই ভার্ব গুলোর উপর ভিত্তি করে আবার বিভিন্ন ধরনের সেন্টেন্স বা প্যাটার্ন গুলো তৈরি হয়ে থাকে। অ্যাডভার্ব বসবে না অ্যাডজেক্টিভ বসবে, এই ধরনের অনেকগুলো অনেকগুলো কোশ্চেন তৈরি হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। একটু একটু মন দিয়ে শুনবেন, প্রথম ক্লাসে তো সরাসরি টপিক না যেহেতু, আহ, মনে হবে যে শুধু কথাই বলে যাচ্ছি, কিন্তু এইগুলোই হচ্ছে আপনার ইংরেজির ক্ষেত্রে অন্যতম ভাবে দিক নির্দেশনা হিসেবে খেয়াল রাখতে হবে। কারেকশন যখন করতে যাই তখন এই আর জিনিসগুলো আমাদের মাথায়, হ্যাঁ বলেন। ওই তিনটা ভার্বের নাম যেন বললেন, অ্যাকশন ভার্ব, পরে যেন কি কি বললেন? আচ্ছা, অ্যাকশন ভার্ব বলছি, আপনি আপাতত মনে রাখেন, এগুলো সব আপনাদের ডিটেলস ক্লাসে আসবে। অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব, আর এটা হচ্ছে পসেসিভ ভার্ব। এগুলোর ব্যাখ্যা আমি পড়াবো ইনশাল্লাহ, যদি থাকি বেঁচে থাকি ইনশাল্লাহ পড়াবো আর কি। তো এখানে এই এই যে যে ভার্ব গুলো যখন এই যে, মানে সোজা কথা হচ্ছে যে কারেকশনে যখন যাব এই 7টা বিষয় আজকে থেকে মাথায় টুকটাক করে ঢুকানোর চেষ্টা করি। যে এখানে একটু মাথার মধ্যে নিতে চেষ্টা করি যে কারেকশন মানেই হচ্ছে এখানে আমাকে কি খুঁজতে হবে। আমাকে দেখতে হবে টেন্সের ভুল আছে কিনা, আমাকে দেখতে হবে ভার্বের ভুল আছে কিনা, আমাকে দেখতে হবে প্রিপোজিশন ঠিক মতো আছে কিনা, আমাকে দেখতে হবে ডিটারমিনার আগে পরে হয়ে যাচ্ছে কিনা। যেমন ডিটারমিনার, আমি সংক্ষেপে সবই একটু একটু বলে যাচ্ছি। যেমন ডিটারমিনারের ক্ষেত্রে দেখবেন যে পরীক্ষা প্রশ্ন থাকে যে ডিটারমিনারটাকেও আবার স্বাভাবিকভাবে 3টা ভাগে ভাগ করতে পারি। এগুলো নানান ক্লাসিফিকেশন আছে, এক একজন গ্রামারিয়ান এক এক ভাবে বলে। তবে স্বাভাবিকভাবে যদি আমরা বলি, একটা হচ্ছে প্রি ডিটারমিনার, একটা হচ্ছে পোস্ট ডিটারমিনার, আর একটা হচ্ছে সেন্ট্রাল।
তো এইভাবে আমরা বলে থাকি পিসিপি। পিতে হচ্ছে প্রি, সিতে হচ্ছে সেন্ট্রাল, আর বিতে হচ্ছে পোস্ট। এই যে ডিটারমিনার গুলো থাকে, তাহলে প্রি ডিটারমিনার আগে বসবে। তা কোনগুলো প্রি ডিটারমিনার, এগুলো যদি এগুলো আমরা যখন ক্লাস করবো আমি দেখানোর চেষ্টা করবো। তা আপনি যদি এগুলো এগুলো সম্পর্কে আপনার যদি নলেজ থাকে, তাহলে আপনার গ্রামার দেখেন, গ্রামারের দক্ষতা তৈরি হবে। আমরা সারাক্ষণ শুধু বলি গ্রামার কি, গ্রামার কি, গ্রামার কি। আসলে গ্রামার কি? গ্রামার বিষয়টা হচ্ছে ব্যাকরণের যে বিন্যাসটা, এই পুরো বিন্যাসটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকে। এখন এই গ্রামারের কারেকশন কোন জায়গা থেকে কোন পদ্ধতিতে আসবে, এটা আসলে ফিক্সড করা কঠিন। যদি আমরা বলি এইখান থেকে এখান থেকে, দেখবেন যে আমরা অনেকেই কথা বলে থাকি যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে, এই জায়গা থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, কোশ্চেন তো আসবে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো আমরা এরকম করে কোনো ধরনের শর্টকাট পদ্ধতি তৈরি করব না, যে যে সব পদ্ধতি থেকে আমাদেরকে মনে হয় যে হ্যাঁ আমি এটা পড়লে আমার এখান থেকে পড়বো না। কেন রে ভাই, আপনার তো আপনি 47 কে টার্গেট করে আপনি এখানে ভর্তি হয়েছেন, তার মানে ইউ আর রেডি টু মেক এ লং জার্নি। অ্যাজ ইউ আর রেডি, দেন ইউ শুড হ্যাভ or you should make the possibility or ability to go through the হোল কন্টেন্ট। পুরো জায়গাটা ধরে আপনি অগ্রসর হবেন। তো পুরো জায়গাটা যদি ধরে অগ্রসর হই, তাহলে দেখেন প্রিলি থেকে রিটেনের মাঝখানে কিন্তু বেশি সময় থাকে না। অর্থাৎ প্রিলির আগে যে প্রস্তুতিটা নেবেন, সেটাই হচ্ছে মূল প্রস্তুতি। অবশ্যই মনে রাখবেন, ইংরেজিতে ইংরেজি আপনার একটা ভাইটাল রুল সবসময় প্লে করবে। নাম্বার 35 থাকে, রিটেনে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। আপনার চয়েস অনুযায়ী আপনি ভাইভাতে, ধরেন ভাইভা পর্যন্ত চলে গেলেন, আপনার চয়েস যদি দেখা গেল যে আপনি ফরেন ক্যাডার দিচ্ছেন বা পুলিশ দিচ্ছেন বা অ্যাডমিন দিচ্ছেন, দেখা যাবে আপনার ভাইবার অনেকগুলো প্রশ্ন ইংরেজিতে চলে আসবে। তো ইংরেজিটা আপনার একেবারে শেষ পর্যন্ত আষ্টে পৃষ্ঠে লেগেই থাকবে, যতদিন পর্যন্ত আপনি এই জায়গায় এই সার্ভিসে না ঢুকছেন, বা না ঢুকার পরেও লাগবে। তো আপনার ক্ষেত্রে যেহেতু লাগবেই যে বিষয়টা, সেই বিষয়টা এখন যেহেতু শিখার সমস্ত সুযোগ আমার সামনে আছে, আমি চেষ্টা করব পুরো সময়টাকে কাজে লাগানো। তো যেটা বলছিলাম যে এই যে ডিটারমিনারের ভুলগুলো সাধারণত কি ধরনের ভুলগুলো থাকে? অবস্থানগত ভুলগুলো থাকে। হ্যাঁ, এবার পরীক্ষায় এই ডিটারমিনার থেকে একটা প্রশ্ন আসছিল, আমি ওগুলো নিয়ে আপাতত আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, ডিটারমিনার অবস্থানগত ভুল থাকে। তো অবস্থানগত ভুলের ক্ষেত্রেও দেখা যায় তিনটা টপিক খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে প্রি ডিটারমিনার, একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে পোস্ট। এরকম জেন্ডারের ক্ষেত্রে প্রবলেম থাকে। জেন্ডার, এই যে নাম্বারের ক্ষেত্রে জেন্ডারের প্রবলেম যতটুকুই থাকুক বা না থাকুক, নাম্বারের প্রবলেমটা অনেক ক্ষেত্রে হয়। নাম্বার তো স্বাভাবিকভাবে দুইটাই, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই সিঙ্গুলার প্লুরাল আবার কার সাথে রিলেটেড? দেখেন যত সমস্ত পার্টস অফ পিস আছে, সমস্ত পার্টস অফ পিসের মধ্যে এই নাম্বার অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল শুধুমাত্র 3টা পার্টস অফ পিসের হয়। কার কার হয়? একটু একটু আপনি চোখ কান খোলা রাখলে এই জিনিসগুলো আপনার চোখের সামনে অটোমেটিক্যালি ধরা পড়বে। নাম্বার কার হয়? নাউনের হয়। তাহলে নাউনের হয়, যেহেতু প্রোনাউন সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়। আরেকটা জিনিসের সিঙ্গুলার প্লুরাল হয়, সেটা হচ্ছে ভার্বের, এটা প্রেজেন্ট ফর্মে হয়। যেমন ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয়। এছাড়া আপনি আর যে বাকি বাকি পার্টস অফ স্পিচ গুলো আছে, এগুলোকে আপনি সিঙ্গুলার প্লুরাল তৈরি করতে পারবেন না বা করা সম্ভব না। এই যে যে ভাগগুলো আছে, এই ভাগগুলো সম্পর্কে সম্পর্কে আপনাকে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। যদি ক্লিয়ার আইডিয়া তৈরি করতে পারেন, তাহলে আপনার ইংরেজির যে সিলেবাসটা বা পূর্ণতাটা, সেটা সেখান থেকে আসবে। তো এরকম করে আপনি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তারপরে যেটা আমরা দেখতেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বিষয়ে আমাদের কি করতে হবে? এই বিষয়টাও ঘুরে ফিরে এই নাম্বারের সাথে রিলেটেড। হ্যাঁ, এই এই নাম্বারের সাথে সোজা এক কথা একেবারে ছোটবেলায় আমরা শিখেছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়াটাকেই ভার্বের সিঙ্গুলার ফর্ম বলে। তো আধুনিক ভাবে আমরা এইভাবে বলে থাকি যে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। আর ভার্ব প্রেজেন্ট ফর্মে যে বেস ফর্মে বসে, সেটাকে বলা হয় ভার্বের প্লুরাল ফর্ম। তো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে আপনি যদি স্বাভাবিকভাবেই সাবজেক্টটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য সেন্টেন্সটা ইজি হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন, ধরেন এখানে যদি আমি একটা সেন্টেন্স লিখি, এইভাবে যদি লিখলাম দ্য পিপুল অফ, দেখেন বিডি লিখলাম, বিডি মানে বাংলাদেশ। হ্যাঁ, দিয়ে আপনাকে দিল ইজ অথবা আর ভেরি হসপিটেবল। কি বলবেন? উত্তর কি বলবেন? স্যার আছেন সবাই? ইজ ইজ স্যার। ইজ বলবো, আচ্ছা বলি, আমরা আরো সবাই বলি। হ্যাঁ, একটু পার্টিসিপেট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন আমার সাথে, আমার কথা শুনতে পাচ্ছেন। অনেক তো পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, 33 জন আছেন। এর মধ্যে আমি একজন আছি, এনামুল একজন আছে, তার মানে 31 জন আছেন। আচ্ছা, একটু বলেন। ভুল শুদ্ধ স্যার। চিন্তা করা দরকার নাই। এখন এইখানে আমি যেটাই বলি, আচ্ছা এটা এটা আচ্ছা এটা লিখলাম। আরেকটা যদি লিখি,
যে এরকম আমি এইভাবে লিখলাম, নট অনলি মাই ফ্রেন্ডস, এভাবে লিখলাম। এখন কি বলবেন, বাট অলসো বললে তো সাজ নাই রে গভীর দোষ রহিম নাই। অ্যাটেন্ড দ্য পার্টি। এই দুইটা বাক্য একটু দেখেন, আমি একটু লিখলাম। ইজ হবে স্যার। কোনটা? স্যার বাট অলসোর পর ইজ, বা হচ্ছে পরেরটা ইজ হবে, আর প্রথমটা কি হবে? প্রথমটা ইজ হবে স্যার। প্রথমটা ইজ হবে। ওকে ফাইন। আর কেউ বলবেন? আচ্ছা, বাদ দেন, প্রথম দিন এত কথা না বলি আমি। আপনার আমার কথা শুনতে পাচ্ছেন তো? অ্যাটলিস্ট এইটা বলেন। জি স্যার। স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। এবং সবাই মাঝে মাঝে একসাথে বলবেন, হই হুল্লোড় করে বলবেন, মনে হয় যেন যে লাইভ ক্লাস, মানে লাইভ ক্লাসটা যেন লাইভ লাইভ মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু আজকে আমাকে দেখে মনে হয় একটু এলোমেলো মনে হচ্ছে। আমি বললাম ভাই, আজকে সকাল 9:45 থেকে আমি বললাম বাসার বাইরে, বাসায় পড়াইছি 9টার সময় আমি বাসায় মানে হয়েছি। তো এর মধ্যে এইভাবেই চলতেছে। তো একটু যদি খেয়াল করেন এখানে, আমরা ইজ হোক বা আর হোক যেটাই হোক, এই যে আমরা এই জায়গাতে একটা কথা বলছি যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের উপর কারেকশন খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের উপর যদি আমরা কারেকশন খেয়াল রাখি, এখন এখানে ইজ আর দিব, এখানে আমাকে কাকে ডেফিনেট মানে আইডেন্টিফাই করতে হবে, ডিফাইন করতে হবে। এই যে এই জায়গায় একটা কথা বলছিলাম শুরুতেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটার প্যাটার্ন যদি আমরা জানি, তাহলে আমাদের কোনো জায়গায় সমস্যা হবে না। আপনার প্রথম কাজই হচ্ছে যে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করা। প্রথম কাজ, সরি, সাবজেক্ট আর ভার্ব না, একটা মাত্র কাজ, যখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে যাবেন, এই অনলি ওয়ান টাস্ক, যেটা হচ্ছে যে আপনাকে সাবজেক্ট খুঁজে বের করা এবং আপনাকে সাবজেক্টের নাম্বার খুঁজে বের করা। সাবজেক্টের নাম্বার, whether the subject is in singular form or the subject is in plural form। এইখানে দেখেন, আমরা নিয়মটা এখান থেকে শিখলাম যে বাট অলসোর পরে ইজ হয়। বিষয়টা এরকম না, এই দ্বিতীয় নিয়মটা আগে বলতেছি। এটা হচ্ছে নট অনলি বাট অলসো, এরকম নাইদার আইদার, এগুলো রাইট ফ্রম ভার্বে সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্টের আলাদা একটা ক্লাস থাকবে, ওইখানে আমরা দেখবো। এখানে আপাতত শুধু এইটাই বলি, এই যে এরকম যখন এগুলোকে ডাবল ধরনের থাকে, প্যারালাল স্ট্রাকচার থাকে, এরকম ক্ষেত্রে এই বাট অলসোর পরে এই দুইটা নট অনলি আর বাট অলসো থাকলে সবসময় মনে রাখবেন যে এরপরে সাবজেক্ট অনুযায়ী সবসময় কি হবে, এরপরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এরপরে কি ভার্ব আছে? হবে হ্যাঁ, রহিম কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। মাই ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে আপনার এইখানটাকে আপনি সাবজেক্ট হিসেবে ধরবেন না। সাবজেক্ট হিসেবে কাকে ধরবেন? রহিমকে। এই বাট অলসোর পরে যেটা আসবে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? ইজ ইজ Is হয়ে যাবে। আর প্রথম সেন্টেন্সটাতে দেখেন, দ্য পিপল। এখানে রিয়েল, এখানে দুইটা নাউন আছে, একটু খেয়াল করেন। একটা হচ্ছে পিপল, আরেকটা নাউন খেয়াল করেন সাবজেক্টের জায়গায় আছে, সেটা হচ্ছে এই যে বিডি বিডি, বিডি। মানে বাংলাদেশ বলছি আমি, ঠিক আছে, বাংলাদেশ লেখি। এখানে কয়টা সাবজেক্ট আছে? দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট। সরি, দুইটা নাউন আছে। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে রিয়েল সাবজেক্ট কোনটা। রিয়েল সাবজেক্ট সবসময় খেয়াল রাখবেন যে প্রিপোজিশনের আগেরটা হয়। তাহলে প্রিপোজিশনের আগে কি দ্য হচ্ছে পিপল এখানে স্যার, কে? দ্য পিপল। হ্যাঁ, হসপিটেবল কি, ভালো করে খেয়াল করেন, বাংলাদেশ হসপিটেবল না বাংলাদেশের পিপুল হসপিটেবল? হসপিটেবল মানে তো জানি আমরা সবাই অতিথি পরায়ণ। হ্যাঁ, অতিথি পরায়ণ। আমরা দেখবেন কোনো মেহমানকে দাওয়াত দিলে আমরা একেবারে অনেকগুলো পদ রান্না করি, হ্যাঁ, 5, 7, 10, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা অনেকগুলো রান্না করি। কারণ কি, আমরা মেহমান খাওয়াইতে পছন্দ করি। তো এটা এটা একটা, তো এটাই হচ্ছে, এটা কি বলা হচ্ছে? হসপিটেবল, অতিথি পরায়ণ। তো এইখানে কি বাংলাদেশ অতিথি পরায়ণ না বাংলাদেশের লোকজন অতিথি পরায়ণ? বাংলাদেশের লোকেরা অতীতে বাংলাদেশের পড়ায়। লোকজন। তাহলে এখানে সাবজেক্ট কে, বাংলাদেশ না দা পিপুল? দ্য দ্য পিপল পিপল। তাহলে তাহলে সাবজেক্ট কি, পিপুল কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। হ্যাঁ, প্লুরাল। পিপুল প্লুরাল, লোকজন, ঠিক আছে, পিপুল প্লুরাল। তাহলে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল সাবজেক্ট অনুযায়ী কি হবে? এটা আর হবে। আর হবে। সিস্টেমটা সহজ না? আমরা কি করি, আমি জানি না সহজ কি মনে হচ্ছে, কি সিস্টেমটা সহজ? জি স্যার। সিস্টেমটা শোনেন, আমি আপনাকে বলি, বাংলা গ্রামারের চেয়ে ইংরেজি গ্রামার 1000 গুণ সহজ।
সমস্যা হলো কি জানেন, আমাদের মনের মধ্যে, এই যে আত্মার মধ্যে আমরা একটা ভয় ঢুকাই রাখছি। আল্লাহ, ইংরেজি বিদেশিদের ভাষা, আরে আমি তো ইংরেজি পারি না, আমি তো শব্দ বুঝি না। ওই একটা জিনিসই আমরা বুঝি না, সেটা হচ্ছে শব্দ। শব্দ যদি বুঝি তাহলে আমরা এটা করতাম। আর আমরা কাউকে মানে ইংরেজি মানে দেখলেই অবাক হয়ে যায়, বিষয়টা এরকম। অথচ আপনি একবার কম্পারিজন করে দেখেন, ইংরেজি গ্রামারে আপনি যে পরিমাণ সময় ব্যয় করেন বা চিন্তা করেন, তার 10 ভাগের 1 ভাগ সময় আপনি বাংলায় চিন্তা করেন। কিন্তু আপনি যা দেখবেন যে ইংরেজি গ্রামারের জায়গায় বাংলা গ্রামারের জায়গাটায় আরো কঠিন এবং আমাদের অনেকটাই খারাপ হয়। বা আমরা এই করতে পারি। স্যার স্যার ওইটাই তো প্রবলেম, তো এইখানে শব্দ ভান্ডারের কালেকশন তো কম, এই জন্য দেখা যাচ্ছে রিটেনে গিয়ে এই প্রবলেমটা ফেস করতে হয়। হ্যাঁ, এখন আমি একটা পরামর্শ দিই ভাই, আপনাদের নাম তো এখনো জানি না, আমি আস্তে আস্তে বলবো, আপনাদের পরিচিত হবো। হ্যাঁ, স্যার এই স্যার যে, স্যার হ্যাঁ একটু একটু স্যার, না হ্যাঁ বলেন। পরামর্শটা দেন এইভাবে, আমার কোশ্চেনটা আমি আগেই করব। খুবই উদ্গ্রীব ভাবে ছিলাম, তো যখন ফ্রি পেলাম তখন বলতেছি। হ্যাঁ, মানে এই ব্যাপারে একটু সাজেশন দেন, ওইখানে তো একটা হিউজ মার্কস। তো এটা তো নয় কি যেভাবে টাইম দিয়ে কভার করে নিতে পারবো, কিন্তু ওইখানে গিয়ে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, পরিশ্রম তো আপনার কি দরকার, অবশ্যই পরিশ্রম দরকার। 46-46 কোয়ালিফাই করছেন না? আহ না স্যার, আমি আচ্ছা কোয়ালিফাই করতে পারি নাই। আচ্ছা, আহ, সমস্যা নেই, ওকে, আমি ঠিক বুঝতে আছে। পারছি আপনার, আমি আচ্ছা আচ্ছা উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখেন, প্রথম কথা যেটা হচ্ছে, আপনার শেষ সিঁড়ির ধাপটা দেখার দরকারই নাই, যে আমি পারবো কি পারবো না, এটা দেখার দরকার নেই। আমি সিম্পল 3টা কাজ করতে বলতেছি, আপনি আজকে থেকে রিটেন নিয়ে, গ্রামার নিয়ে, যেটা হোক, ইংরেজির ক্ষেত্রে, হ্যাঁ, বাংলার ক্ষেত্রে না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে 3টা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে, একেবারে প্রথম কাজ, মন থেকে যত ধরনের ভয়, সন্দেহ, এই ধরনের যত ওয়ার্ড আছে, এটা 1 নম্বর ছেড়ে ফেলেন। আমি পারবো না, সময় পাই না, বুঝি না, ওয়ার্ড মনে থাকে না, মুখস্থ করতে পারি না, এই ধরনের যত বিষয় আছে, 1 নম্বরে এটা ছেড়ে ফেলেন। 2 নম্বর, আপনি যেটা, আমাদের যে একটা ভাষার সবচেয়ে বড় উপাদান হচ্ছে, একটা ভাষার সবচেয়ে বড় উপাদান হচ্ছে ভাষার শব্দ। যত পারেন শব্দ শেখা শুরু করেন। চট্টগ্রামের কেউ আছেন এখানে? স্যার আছি আমি। আচ্ছা, চট্টগ্রামে স্যার আমরা আমি আছি। আচ্ছা, যাক, 2 জন পাওয়া গেছে। চট্টগ্রামের ময়মনসিংহ এ, চট্টগ্রাম পড়ি। চট্টগ্রামে টমেটো কি কি বলে বলেন তো? হাতটা বাইর। ঠাট্টা বায়ুন। শুনছেন সবাই? ভালো করে সবাই শুনেন, আবার বলেন। হাতটা বাইর। হ্যাঁ, সবাই আবার আরেকবার বলেন, একটু কাইন্ডলি টানটা শুনেন সবাই, হাতটা বাইর। খেয়াল করেন। স্যার ঠিক বোঝা আছে, সম্ভব না। আচ্ছা আমি বলি এখন, শুনেন। আমারটা উনার উনার টানে আসবে না, কারণ উনি হচ্ছেন অরিজিনালি ওই অঞ্চলের লোক। আমার আমার ইউনিভার্সিটি ছিল চট্টগ্রাম। হ্যাঁ, তো আহ খাট্টা বায়ুন বলছে, বায়ুন। ঠিক আছে, দেখেন, একটা কথার পর্যায়ে যদি উনি বলে যে আমি আজকে সকালে খাট্টা বায়ুন দিয়ে ভাত খেয়েছি, দেখেন আপনি পুরো বাক্য বুঝতে পারছেন, শুধু খাট্টা বায়ুন শব্দটা বুঝতে পারছেন। খেয়াল করে দেখেন, তার মানে আপনার আমার আমার আপনার মূল ল্যাকেজটা কোথায় হচ্ছে? আমার আপনার মূল ল্যাকেজটা তৈরি হচ্ছে শব্দে। তাহলে এই এর জন্য শব্দেও যত ভান্ডার আনমিউট তৈরি করা আছে হবে, স্যার, শব্দ হচ্ছে অনেক। হ্যাঁ, শব্দ যত তৈরি হবে, তত তত আপনার মধ্যে, যেমন আমার অঞ্চলে জামালপুরের দিকে যদি স্যার কেউ ভয়েস থাকেন, হচ্ছে। এনামুল দেখেন তো কার মাইক খোলা, এটা একটু বন্ধ করে স্যার দেন। কারো মাইক খোলা আছে স্যার, পিচ্ছি হুম, টিচ্ছি চিল্লে দিলে হবে। থাকে যে যিনি আপু কথা বলছে আবার আনমিউট করে দিলেই তো হয়, আবার মিউট আচ্ছা করে রাখছে কেন? আপনি স্যার আপনি ক্লাস কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখেন, ওদের মিউট করে দিন। তো এখন দেখেন, যেমন আমাদের শেরপুর বা এই অঞ্চলে যারা আছে, অনেক ক্ষেত্রে খেয়াল রাখবেন, শেরপুরে আমরা তরকারি বলে থাকি সালুন। সালুন, দেখেন, এই শব্দ যদি আপনি জীবনে কোনোদিন না শুনেন, তাহলে আপনি কোনোদিনও বলতে পারবেন না যে এই শব্দের এই অর্থ। তাহলে প্রথম কাজ হচ্ছে, যত ধরনের ভয়, ভয় বা অবহেলা, পারবো না, এই করব না, সেই করবো না, এই ধরনের যত চিন্তা আছে বের করে দেন। দ্বিতীয় কাজ, যত পারেন শব্দ শেখা শুরু করেন। আর তৃতীয় কাজ হচ্ছে, যত পারেন প্রতিদিন লিখেন আর নিজের সাথে কথা বলেন। একটা কথা আজকে থেকে মনে রাখেন, দ্য অনলি ওয়ে টু লার্ন ইজ টু লার্ন, দ্য অনলি ওয়ে টু স্পিক ইজ টু স্পিক, দ্য অনলি ওয়ে টু রাইট ওয়েল ইজ টু রাইট এভরি ডে। আবার বলতেছি, দ্য অনলি ওয়ে টু লার্ন ইজ টু লার্ন, শিক্ষার একমাত্র উপায় হচ্ছে আপনাকে শিখতে হবে।
দ্বিতীয় কথা হচ্ছে দ্য অনলি ওয়ে টু স্পিক ইজ টু স্পিক। কথা বলার একমাত্র উপায় হচ্ছে আপনাকে কথা বলতে হবে। আর তাহলে আমার পরীক্ষা দিতে হবে রিটেন পরীক্ষা। তাহলে দ্য অনলি ওয়ে টু রাইট ওয়েল, ভালোভাবে লেখার একমাত্র উপায় হচ্ছে ইজ টু রাইট এভরিডে। এখানে যারা আছেন প্রতিদিন যা খুশি তাই হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, যখন মন চায় কলমটা নিয়ে বসবেন, যা মনে আসে 10 লাইন ইংরেজিতে লিখবেন। 6টা মাস লিখেন, দৈনন্দিন কাজগুলো লেখেন, আর 6টা মাস চোখ বন্ধ করে শিখা শুরু করেন এক জায়গা থেকে, যেখান থেকে হোক সেখান থেকে, হাতের কাছে যা আছে সেখান থেকে। 6 মাস পরে, 6 মাস তো এখানে কিন্তু থাকবোই আমরা ইনশাল্লাহ। আপনি আপনি বললেন যে আপনি আমাকে বলবেন যে আপনার কোথায় কোথায় ভুল আছে, দেখবেন যে আপনি আমার চেয়ে এক্সপার্ট হয়ে যাবেন। খালি প্রথম শর্তটা কমপ্লিট করতে হবে যে আমি পারবো, জাস্ট ফার্স্ট স্টেপটা। দ্বিতীয় স্টেপ ভোকাবুলারি শিখা শুরু করেন। তৃতীয় স্টেপ প্রতিদিন লেখেন। প্রতিদিন লেখেন, আয়নার সামনে 2টা মিনিট সময় ব্যয় করেন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান, দাঁড়ায় নিজের চোখে চোখ রাখেন, চোখ রেখে বলেন, নিজের সাথে ইংরেজিতে কথা বলেন। আপনি দেখবেন অনেকগুলো শব্দ আপনার মাথায় আসতেছে না। আপনি বললেন যে আমি এখন মুরগির মাংস দিয়ে, আমি হ্যাঁ কবুতরের মাংস দিয়ে বা আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, এটা করব সেটা করব, ধরেন এই কথাটা আপনি বললেন, দেখবেন আপনি এই শব্দ খুঁজে পাচ্ছেন না, ওই শব্দ খুঁজে পাচ্ছেন না। ডিকশনারি খুঁজেন, শব্দটা বানান, নিজের চোখে চোখ রেখে আয়নার মধ্যে কথা বলেন। দেখেন 6 মাস পরে আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। যদি করতে পারেন আমাকে আর জিজ্ঞাসাই করতে হবে না আমি কি করবো, তখন আপনাকে যাই দেখ না কেন লিখে ফেলবেন। আর লেখার জন্য, পড়ার জন্য দেখবেন খুব বেশি শব্দের প্রয়োজন পড়ে না। আমরা সবসময় কমন ধরনের শব্দগুলোই ব্যবহার করি এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই। আপনার এরকম চিন্তা করার দরকার নাই যে আমি নেটিভ স্পিকারদের মতো আমি কথা বলবো। এখন আমি আমি খালি যদি চিন্তা করি যে আমি চট্টগ্রামের ভাষায় অনর্গল কথা বলবো, সিলেটের ভাষায় কথা বলবো, এটা হবে না। ওদের উচ্চারণটা আমার আসবে না বা ওদের মতো আসবে না। যদি আসে দ্যাটস গুড, না আসলে এটা নিয়ে হেডেক নেওয়ার কোনো 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 প্রয়োজনই নাই। আপনি, আপনার কাজ হচ্ছে লিখা, আপনার কাজ হচ্ছে পড়াটাকে তৈরি করা। আপনি লিখতে থাকেন, প্রতিদিন লিখেন, যা খুশি তাই লিখেন। আজকে ইংরেজি ক্লাস করছেন, ইংরেজি ক্লাসের এই বিষয়টা হয়েছে, ঘুমানোর আগে 10 মিনিট সময় খাতা কলম নিয়ে হ্যাঁ লিখে ফেললাম 10 মিনিট। আপনি দেখবেন আপনার অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে, ডেফিনেটলি হবে। আমরা লিটারেচারে পড়ছি, আমরা লেখার জন্য এই কাজটাই করতাম। প্রতিদিন যাই পড়তাম তাই লিখতাম, যাই পড়তাম তাই লিখতাম, লিখতে 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 অবস্থা এমন হলো যে 4 ঘন্টার পরীক্ষা দিলে 100 পেজের উপরে লিখতে পারতাম। তো আপনারও এই কাজটা করতে হবে যে লিখবো, প্রতিদিন লিখবো, এবং লেখা কখনো আটকাবে না। দেখবেন গ্রামার এক সময় একাই ঠিক হয়ে যাবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন, অনেকটা বড় করে উত্তর দিয়েছি। 3টা কাজ আবারও বলে দিচ্ছি। ফার্স্ট কাজ, সমস্ত ধরনের জড়তা ঝেড়ে ফেলে শুরু করব। দ্বিতীয় কাজ, ভোকাবুলারি থেকে শুরু করব। যা পাবো শুরু থেকে আমি শুরু করব। শীট আছে আপনার সামনে, বই আছে বিভিন্ন ধরনের, শুরু করেন। তৃতীয় কাজ, যেহেতু আমার রিটেন পরীক্ষা নিয়ে চিন্তা বা লেখা নিয়ে চিন্তা, হ্যাঁ হ্যাঁ, এই লেখার কাজটা, যেহেতু হিউজ মার্কস থাকবে এখানে, 900 বা 1100-র মধ্যে আমাদের 200 নাম্বার থাকবে এখানে, আর জেনারেল ক্যাডার হলে 900-র মধ্যে 200 নাম্বার থাকবে। তো আপনি প্রতিদিন লেখেন, প্রতিদিন প্রতিদিন। হ্যাঁ, ফেসবুকে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন ধরনের রিটেন পরীক্ষার নোট বা এরকম করে কিভাবে করা হয়, দেখবেন অনেকের অনেক সাজানো থাকে। আপনি লিখতে লিখতে একসময় আপনার সাজানো হয়ে যাবে, তখন আপনি এইভাবে পয়েন্ট করে লিখবেন। তো এই হলো মোটামুটি যে ইংরেজির ক্ষেত্রে আপনি এটা লিখবেন। তো এই যে কারেকশনটা নিয়ে এত কথা বললাম, কারণ এই কারেকশনে ইংরেজির দেখেন একেবারে ভাইটাল যে জিনিসগুলো এখানে সবগুলো আছে। টেন্স আছে, ভার্ব আছে, স্যার প্রিপজিশন বুঝতে আছে। পারছেন স্যার। স্যার হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। মানে পেপার পড়ার স্যার গুরুত্বটা কি, কতটুকু স্যার? অনেক জায়গায় অনেক, তো শুনি স্যার, এখন আপনি একটু বলেন। অনেক। আপনি যখন পেপারটা নেবেন, আমি এখনো পেপার নিলে সামনে যখন দিয়ে যায় হেডলাইন নিলে, একটা পেজ পড়তে গেলে দেখি 5-7টা শব্দ জানি না। আপনি যখনই দেখবেন শব্দ জানেন না, একটা মোবাইল নেবেন, সাথে অ্যান্ড্রয়েড ফোন নেবেন, সাথে সাথে ক্লিক করে শব্দটা দেখবেন, বারবার ওই লাইনটা পড়বেন, পড়ে ওইটার সাথে ইমেজ তৈরি করবেন। আর পেপার পড়ার একটা গুরুত্ব আমি শুধু আপনাকে বলি যে পেপার পড়ার গুরুত্বটা কতটুকু। আপনার তো ভোকাবুলারি এনরিচ করবেই, ইংরেজি পেপার পড়বেন, বাংলা পেপারও পড়বেন। আহ, যেহেতু কথা চলে এসেছে, আমি একটা ঘটনা বলি। আমি ভাইবা যখন দেই, ভাইভাতে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, এটা আমি আগের ব্যাচেও বলেছি, হয়তো আরো অনেকদিন বলবো। এখানে একটা আহ প্রশ্ন ছিল, আমাকে এরকম করছিল যে আপনারা মহাভারত সম্পর্কে হয়তো জানেন, কুন্তি, কুন্তি কুন্তি না, ওর নাম কি, দ্রৌপদী, দ্রৌপদী না, মহাভারতের নায়িকা। হ্যাঁ জি স্যার। দ্রৌপদী, দ্রৌপদীর 5টা হাজবেন্ড ছিল। তো আমাকে লিটারেচার থেকে প্রশ্ন করতে করতে মহাভারতের মধ্যে
চলে গেল আস্তে আস্তে। তো চলে গিয়ে আমাকে এক পর্যায়ে প্রশ্ন করলো, ধ্রুপদীর যে 5টা হাজবেন্ড আছে এটাকে আপনি কিভাবে দেখবেন? আমাদের সমাজে কি মেয়েদের পলিগেমিটা, এটাকে আপনি কিভাবে দেখবেন? ঠিক আছে, আমাদের সমাজ বলতে কিন্তু শুধুমাত্র মানে আমাদের প্রেক্ষাপটে বা আমাদের বিশ্বে এটাকে কিভাবে দেখবেন। তো ফরচুনেটলি এই প্রশ্নের উত্তরটা আমার সাথে সাথে মাথায় চলে আসছিল। ভারতের টুডা নামে একটা উপজাতি আছে। আমি বলেছিলাম যে টুডা নামে একটা উপজাতি আছে ভারতে। ঠিক আছে, এই উপজাতিদের মধ্যে মেয়েদের ক্ষেত্রে বহু বিবাহের প্রচলন আছে, মাতৃপ্রধান পরিবার, এবং এইখানে মেয়েরা একাধিক স্বামী গ্রহণ করে। তো এই খবরটা আমি কোত্থেকে জানলাম? এই খবরটা আমি আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় একদিন দুপুরে ক্যান্টিনে খেতে যাই। খেতে গিয়ে দেখি প্রচন্ড ভিড়। তো এই ভিড়ের মধ্যে আমার ভালো লাগছিল না, আমি ক্যান্টিন থেকে বের হয়ে, পাশে আমাদের লাইব্রেরি ছিল চাকসু থেকে, চট্টগ্রাম ইউনিভার্সিটি কেউ থাকলে জানেন, চাকসু থেকে বের হয়ে এই পাশে একটা আপনার মুক্ত মঞ্চ বা ওই খোলা একটা ইয়ের মতো যা আছে, তারপরে জাদুঘর, তারপরে লাইব্রেরি। তো এইখানে আমি যখন ঢুকলাম, আমি ঢুকে পত্রিকাটা পাইলাম, এবং সেদিনই ঢুকে এই পত্রিকায় এই টুডা উপজাতি সম্পর্কে আমি একটা ছবি দেখলাম। ছবিটা দেখে আমার কাছে ছবিটা দেখে আকর্ষণীয় মনে হলো। আমি পুরো নিউজটা পড়লাম। আকর্ষণীয় মনে হওয়ার কারণ হচ্ছে একটা নারী পাহাড় থেকে লাকড়ি কেটে আনছে, এবং তার পিঠে মানে একটা বাচ্চাটাকেও বেঁধে রাখছে, লাকড়ি বুঝাও নিছে। পরে নিচে ঘটনা পড়তে গিয়ে দেখি যে এই ঘটনাটা হচ্ছে যে এরকম। তো আমি যখন উত্তরটা বোর্ডে বললাম যে হ্যাঁ, আমার কাছে এরকম, আমাদের অনেকের কাছে এটা আনইউজুয়াল মনে হতে পারে, কিন্তু এই ধরনের প্র্যাকটিস পৃথিবীতে আছে, এবং এটার এই জায়গায় আছে, যখন ডিটেলস ঘটনা বললাম, মেবি ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস দ্যাট দ্য বোর্ড ওয়াজ প্লিজড, হতে পারে। সো আপনি আপনি যেটা বললেন যে পত্রিকা পড়ার বেনিফিট কতটুকু, বেনিফিট আপনি হয়তো হাতে নাতে পাবেন না, বাট লং টার্মে আপনার অনেক বেনিফিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। আর ভূগোলের এই ইংরেজি পত্রিকা যখন পড়বেন, এটা তো অবশ্যই আপনার সমৃদ্ধ হবেন বা এনরিচ হবে, বা আপনার ভূগোলের ইনক্রিজ হবে, ইমপ্রুভ হবে। তো এগুলো আপনার খেয়াল রাখবেন। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। মানে পত্রিকা রিলেটেড, ধরেন এই বাংলা অথবা ইংলিশ যে পত্রিকা, ধরেন এই 12 পেজ বা এরকম যে পেজের হয়, আসলে স্যার আমরা কতটুকু অংশ পড়বো বা কোন অংশটা আচ্ছা পড়া শুনেন, উচিত? মানে আমাদের সেটা বলার আসেন, আমি আপনাকে বলি, আপনি পত্রিকা নিয়ে সর্বপ্রথম যে পেজটাতে যাবেন সেটা হচ্ছে এডিটোরিয়াল পেজ, সম্পাদকীয় যে পেজটা আছে, বাংলা বা ইংরেজি পত্রিকা যেটাই হোক, আপনার প্রথম চোখ যাবে ওইখানে। আপনি সম্পাদকীয় একটা একটা পেজ থাকে না, জি স্যার। আপনার মূল কাজ হচ্ছে সম্পাদকীয় পেজ পড়া। এখানে 2টা কাজ হবে। এক হচ্ছে আপনি ভাষার সাথে পরিচিত হবেন, বাংলা ভাষার সাথেও পরিচিত হবেন, ইংরেজি ভাষার সাথেও পরিচিত হবেন, এবং সম্পাদকীয় পেজগুলোতে সমস্ত দেশ বিদেশের সমস্ত খবর এখানে আপডেট থাকে, বা ওগুলো নিয়ে মতামত থাকে। আপনি এইগুলো সবসময় পড়বেন, এবং টুকটাক একটা ডায়েরি মেনটেন করার চেষ্টা করবেন। যে যে ইনফরমেশন গুলো, সব ইনফরমেশন তোলার দরকার নেই, আপনি যেগুলো বৈশ্বিক বা দেশীয় প্রেক্ষাপটে যে ধরনের বিষয়গুলো, এটুকু তো বুঝেন যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। এখন মনে করেন অমুক নায়ক কয়টা বিয়ে করছে, এই খবর তো আপনার পড়ার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, খেলার বুঝেন না, খেলার খবরে আপনার এটা দেখা যায় অমুক নায়িকার ডাক্তার পাত্রী লাগবে, তমুকের এইটা লাগবে, তমুকের ওইটা লাগবে, এগুলো আপনার দেখা দরকার নেই। আপনি দেখবেন কোনগুলো দেখেন, হ্যাঁ বিনোদন পেজও দেখবেন, এগুলোতে চোখ গোলাবেন। খেলার পেজও দেখবেন, এগুলোতে চোখ, ধরেন অস্কার নিয়ে কোনো কথা আসলো, ঠিক আছে, বা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী কোনো মুভি আসছে, ঠিক আছে, যেমন অ্যাভাটার একটা মুভি আসছিল, হ্যাঁ আলোড়ন সৃষ্টিকারী, আপনি একটু দেখে রাখলেন। আর ফ্রন্ট পেজে যেটা দেখবেন, শুধু শিরোনামগুলো দেখে যাবেন। যদি মনে হয় যে এইখানে আমার কোনো একটা নিউজ আছে, ধরেন বাংলাদেশের ধরেন দক্ষিণ অঞ্চলের কোনো ইকোনমিক রিলেটেড কোনো একটা শিরোনাম নিয়ে খবর আছে, একটু পড়ে রাখলেন। ভবিষ্যতে দেখবেন আপনার যখন বাংলাদেশ বিষয়গুলি আনসার করবেন, তো এই বিষয়গুলো কাজে আসবে। ভূগোল টুগোলের রিলেটেড, বিজ্ঞান রিলেটেড প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে অনেকটা কাজে চলে আসবে। তো এইভাবে আপনি পত্রিকা পুরোটাই পড়বেন, তবে নট এভরি পেজ লাইন বাই লাইন। লাইন বাই লাইন শুধু একটা জায়গায় পড়বেন, সেটা হচ্ছে সম্পাদকীয় পেজ। এম আই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, শুধু এটা পড়বেন, বাকিগুলো আপনি দেখে যাবেন, যেটা গুরুত্বপূর্ণ মনে হবে পড়বেন। তো ওইটুকু আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন যে কোনটা কতটুকু গুরুত্ব বা গুরুত্ব বহন করে না। তবে সম্পাদকীয় সবগুলো করবেন। আপনার অমুকের লেখা ভালো লাগে না, অ্যাভয়েড করে গেলেন, এরকম না। আপনি সম্পাদকীয়তে
পক্ষে বিপক্ষে যা মতামত আছে আপনি একজন নিরপেক্ষ লোক হিসাবে এগুলো পড়বেন এবং নোট নিতে থাকবেন। এবং দেখবেন প্রচুর, আপনি দেখবেন সংবাদপত্র যদি ওই সম্পাদকীয় পত্রিকার জায়গাটা পড়েন, সংবিধানের অনেক জিনিস দেখবেন ওইখান থেকে আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখবেন। তো আমরা আবার ব্যাক করি ইংরেজিতে, হ্যাঁ। স্যার কোন জি স্যার। পত্রিকাগুলো মানে পড়ার জন্য ভালো হবে? যেহেতু আপনি আমরা যা পড়ি। মনে চায়, আপনার যেটা মনে চায়, এগুলো কোনো ফিক্সড করার দরকার নাই ভাই। আপনার হাতের সামনে যে পত্রিকা আছে যখন যেটা পাবেন সেটাই পড়বেন, এটা কোনো সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে পত্রিকা পড়া, আপনার কাজ হচ্ছে ইনফরমেশন জানা, যখন যেটা পারবেন। আর ওই আহ, সম্পাদকীয়তে যারা লেখে তারা মানে ইনফরমেশন যেগুলো দেয় সেগুলো ভুল দেয় না। মতামত শেষ তার মতো করে প্রকাশ করবে। ধরেন একটা বৈশ্বিক প্রেক্ষাপটে বললো যে বাংলাদেশের জনসংখ্যা এই, খাদ্য উৎপাদন এই 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 তথ্যগুলো সবসময় একুরেট থাকে, ঠিক আছে, এগুলো পাবলিশ তথ্য থাকে, তো এগুলো আপনি কালেক্ট করবেন এবং বৈশ্বিক সম্পর্কে মতামত জানার চেষ্টা করবেন, এগুলো আপনার ইয়েতে কাজ করবে। তবে আমি আপনাদেরকে এখন থেকেই বলবো যেটা, সেটা হচ্ছে যে পরিকল্পিতভাবে পড়েন, তবে উইদাউট হ্যাভিং এনি প্রেশার আর উইদাউট টেকিং এনি প্রেশার। প্রেসারে কখনো ভালো কিছু করা যাবে না, খুশি মনে করতে হবে। আপনি যদি কাজ করেন যে না আমার এটা করতে হবে ওইটা করতে হবে, আজকে এটা করতে পারি না এটা করতে পারি না, না ভাই, তাহলে আপনি পিছিয়ে পড়বেন এবং হতাশ হয়ে যাবেন এবং কিছুদিন পরে ফ্রাস্ট্রেশন চলে আসবে। আপনারা যে যে সাবজেক্টে আছেন সেই সাবজেক্টে ভালো দক্ষতা অর্জন করেন, বা সেই সাবজেক্টে যা ঘাটতি আছে। আপনি ধরেন এখানে একজন আছেন, ধরেন একজন ম্যাথের আছেন, তো ম্যাথে আপনার যেন ঘাটতি যা যা আছে এটা আপনি আমার চেয়ে ভালো জানেন, তো আপনি ঘাটতিগুলো পূরণ করেন। একজন হয়তো ইংরেজির আছেন, ইংরেজির ঘাটতিগুলো পূরণ করেন। হয়তো একজন ম্যাথ ইংরেজি কোনো সাবজেক্টই নাই, তারপরেও ধরেন পলিটিক্যাল সায়েন্সের আছেন, পলিটিক্যাল সায়েন্সের অনেক বিষয় তো আছে যেটা ইয়ের সাথে রিলেটেড, তো সেই জিনিসগুলোকে আপনার যা যা ঘাটতি আছে মানে আপনার সাবজেক্টে আপনি নিজেকে এক্সপার্ট করে গড়ে তোলেন, সেখানে কোনো অবস্থাতেই যেন আপনার ঘাটতি না থাকে। আপনার বিষয়ে আপনাকে বিভিন্ন জায়গায়, আপনি ধরেন আপনি শেষ স্টেজটা ধরে নেন যে ভাইবা বোর্ড, আপনার আপনার সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করবেই, এবং সেখানে যদি আপনি উত্তর দিতে না পারেন তখন আপনি বিব্রত হবেন, এবং আপনার বিব্রত এম্বারাসমেন্ট আপনাকে নার্ভাসনেসে নিয়ে আসবে। আর যখনই নার্ভাস হয়ে যাবেন তখন কথা বলতে পারবেন না, আর কথা বলতে না পারলে ভাইবা কখনোই পাস করতে পারবেন না। হ্যাঁ, এই জন্যে সাবজেক্ট ঘাটতি মিটান, ইংরেজি অঙ্ক বাংলা প্রত্যেকটা পেপারকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়েন, প্রেশার নেওয়া ছাড়া। 47 বিসিএস পরীক্ষা হইতে অন্তত পক্ষে 8 থেকে 9 মাস সময় আছে, অন্তত পক্ষে। তাহলে আমরা ওইভাবে তৈরি করে যাব। তা আমরা একটু ব্যাক করি আবার, হ্যাঁ। এই জায়গাটা একটু খেয়াল করেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই জায়গাটা আপনাদের অনেক কাজে দিবে। এখন থেকে চর্চা করা শুরু করবেন। এই যে এবং শুধু তাই না, রিটেনে ট্রান্সলেশনের একটা অংশ আছে, সেই অংশটাতেও এগুলো কাজে আসবে। দেখেন সেন্টেন্স প্যাটার্নের ক্ষেত্রে এই যে এই পার্টটাতে আমি বলছিলাম যে সেন্টেন্স প্যাটার্নের কথা, সেন্টেন্স প্যাটার্নে আবার এসে দেখেন এখানে কয়টা আছে। আমি আপনাকে একটা তথ্য দেই এবং আমি আপনাকে বলি যে দেখেন, মানে আমরা তো আমাদের নিজেদের কম জানাটা স্বীকার করতে চাই না। আমি সেদিন একটা আর্টিকেলে দেখছি যে একজন রিসার্চার বা গবেষক উনি লিখছে ইংরেজি বাক্যের কম করে হলেও 282টা প্যাটার্ন তৈরি করা যায়, ঠিক আছে। একটা বাক্যের নাকি 282টা, মানে পুরো সবকিছু মিলে 282টা প্যাটার্ন তৈরি করা যায়। তো দেখেন, আমি জানি না উনি এগুলো কিভাবে তৈরি করেন বা কিভাবে করা যায়, আমি তো জানা নাই। 20-25 ভাবে করা যায়, বিভিন্ন ভাবে সেন্টেন্স ঘুরায় লেখা যায়, শুধু এগুলোই আমরা জানি। তাহলে যিনি বলতেছেন 282 ভাবে বাক্য তৈরি করা যায়, এটা অবাক হওয়ার মতোই। আমরা অঙ্ক করি, বিভিন্ন জায়গায় দেখি আমরা একটা উত্তর মিলাই দিলাম হয়ে গেল, আমরা এটাই করি। কিন্তু বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন আছেন, যুগ্ম সম্পাদক আছেন মনিরুজ্জামান বা মনির স্যার নামে ওনাকে সবাই ডাকে। উনি একদিন এক বক্তব্য দিলেন, বক্তব্যে শুনলাম উনি বক্তব্যে বলতেছে পিথাগোরাসের যে অঙ্কটা আছে উপপাদ্যটা আছে, এই উপপাদ্য 200 ভাবে প্রমাণ করা যায়। আর আমরা ছোটবেলা ক্লাস 8-এ শিখে আসছি কয় ভাবে? দুইভাবে স্যার। 2টা ভাবে শিখে আসছি, এইটা সহজ ওইটা সহজ লাগে। আর একজন গণিতের স্পেশালিস্ট উনি বলতেছেন যে এটা 200 ভাবে প্রমাণ করা যায়। তো আমার আপনার কাছে এগুলো মানে অন্যরকম মনে হবে যে এই কি বলে, এটা 200 ভাবে কিভাবে প্রমাণ করবে? তো যিনি বলছে উনি জেনেই বলছে। ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের একটা বই ছিল এরিস্টটলের লেখা, ঠিক এই যে এতটুকু হবে সাইজ, ঠিক আছে, এই সাইজের একটা বই। তো স্যার আমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে দিল, বললো যে তোমরা এটা কম করে হলেও 20 পাতার একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবা। আমরা স্যারকে বললাম স্যার 20 পাতা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবো, বইয়েই তো 20টা পাতা নাই। দা স্যার পোয়েটিক্স। রেগে গেলেন,
হ্যাঁ, এরিস্টটলের পয়েটিক্স একটা বই। স্যার বইটা ঢেল মেরে বললো, যাও তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করা লাগবে। আমি বলছি করে নিয়ে আসবা, 20 পাতা না পারলে 19 পাতা করবো, 19 পাতা না পারলে 18 পাতা করবো। বলে বললো যে পারো না, ঠিক আছে আমার কাছে আইসো, আমার কাছে এই বই থেকে 600 প্রশ্ন করা আছে। হ্যাঁ, 600 প্রশ্ন করা যায় এই বই থেকে। তাহলে আমরা তাহলে বলেন কতটুকু পড়াশোনা করি? তো আমরা পড়বো, ভালোভাবে পড়বো, যতটুকু পারি শেখার চেষ্টা করবো, কখনো আত্মতৃপ্তিতে ভুগবো না। এই প্যাটার্ন যে এখানে আছে এটা হচ্ছে বেসিক প্যাটার্ন। এই 3টা প্যাটার্ন থেকে 12 ভাবে সেন্টেন্স তৈরি করা যায়। প্রত্যেকটা থেকে 6 6 প্রত্যেকটা থেকে 4টা করে 12টা প্যাটার্ন তৈরি করা যায়। তো আমাদের কাজ হচ্ছে এই প্যাটার্ন গুলোর সাথে আমরা পরিচিত থাকবো, এই কারণে যে এই প্যাটার্ন গুলো যদি আমরা জানা থাকে তাহলে আমাদের লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কথা কি বুঝাইতে পারছি? লেখার ক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে। লেখার ক্ষেত্রে সুবিধা হবে যখন আমরা একটানা লিখতে যাব না, বা আমরা সেন্টেন্সকে ঘোরানোর সুযোগ পাবো। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এর বাইরে আবার মিনিং থেকে সেন্টেন্সের যে প্রকারভেদ গুলো আছে এগুলো আমরা খেয়াল রেখে এগুলো একটু পড়বো। এই সম্পর্কে খুব বেশি কঠিন কিছু নাই, এটা সমস্যা হবে না। এরপরে যেটা আছে ওয়ার্ডস। ওয়ার্ডস এর ক্ষেত্রে এই জায়গাগুলো আপনারা টেকনিক্যালি শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন। একটা টার্ম আমি আপনাদেরকে শিখিয়ে দিই। একটা টার্ম হচ্ছে, ইংরেজিতে একটা টার্ম আছে, ইংরেজির কেউ আছেন এখানে? জি স্যার। আচ্ছা, দেখেন এই টার্মটা দেখছেন কিনা? কে? সাফায়াতুল রুদ্র। আচ্ছা, দেখেন রিয়ালিয়া একটা টার্ম আছে ইংরেজিতে। হ্যাঁ, এটা মাস্টার্সে দেখছিলাম আমরা। রিয়ালিয়া, রিয়ালিয়া মানে হচ্ছে কি? রিয়েল মানে বাস্তব জিনিসের সাথে মিল রেখে কোনো কিছু করা। ধরেন যে আপনি ইংরেজি টিচার, আপনাকে সাউথ আফ্রিকাতে পাঠানো হলো, যে আপনি সাউথ আফ্রিকার লোকদেরকে অ্যামাজন বনে গিয়ে ওদেরকে ইংরেজি শিখাবেন। তাহলে দেখেন, আপনি ওদেরকে আপনি ওদের ভাষা জানেন না, ওরা আপনার ভাষা জানে না। তাহলে আপনি ওদের সাথে প্রথম কমিউনিকেশন করবেন কিভাবে? আপনার কমিউনিকেশন হবে বডি ল্যাঙ্গুয়েজ এবং এই রিয়ালিয়া। রিয়ালিয়া মানে হচ্ছে আপনার রিয়েল অবজেক্টকে দেখে দেখে শেখা। আপনি পড়লেন, যেমন ধরেন ইংরেজিতে একটা শব্দ আছে এসিটিজম। এসিটিজম মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ করা বা আত্মসংযম করা, মানে নিজেকে সংযত করা। ঠিক আছে, সন্ন্যাসীরা যে কাজটা করে থাকে। তো এখন এসিটিজম শব্দটা আপনি যখন পড়লেন, তখন আপনি অ্যাসেটিক পার্সন যারা আছে, সন্ন্যাসী যারা আছে এরকম, বা হুজুর বা প্রিস্ট টাইপের যারা আছে, তাদের একজনের কথা মনে করেন। এই যে মনে যে তার একটা ইমেজ তৈরি করবেন ওই শব্দের সাথে সাথে, এটাই হচ্ছে মূলত এক ধরনের রিয়াল। ধরেন মোবাইল ফোন, আমি আপনি মোবাইল চিনি, আমার আপনার কাছে ইজি, কিন্তু যে মোবাইল চিনে না তাকে দেখায় আপনি বলেন দিস ইজ মোবাইল ফোন, তাহলে সে এটার নাম বুঝতে পারবে। বাচ্চাদেরকে আমরা যেভাবে শেখাই, যখনই ওয়ার্ড শিখতে যাবেন, মিনিং শিখতে যাবেন বা সিনোনিম অ্যান্টোনিম শিখতে যাবেন, আপনি রিয়েল অবজেক্টের সাথে তাদেরকে যোগ করেন, কানেক্ট করেন এবং এই শব্দগুলোকে প্রয়োগ করেন বাক্যে, তখন ওয়ার্ড মিনিং গুলো তৈরি হবে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা একটু খেয়াল রাখবো আমরা। এই জায়গাটাতে দেখেন যে এই জায়গাটায় কি লিখছি, ইউজেস অফ ওয়ার্ডস এজ ভেরিয়াস পার্টস অফ দিস। এই জায়গাটা আপনার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটু একটু খেয়াল রাখবো আমরা যে এই জায়গাটা কিভাবে ইম্পর্টেন্ট। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্যে, ধরেন একটা শব্দ আমরা লিখলাম আইল্যান্ড। আইল্যান্ড মানে কি? দ্বীপ স্যার। দ্বীপ। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। কোন সন্দেহ ছাড়া নাউন। কিন্তু এই শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ইন্টারমিডিয়েটের একটা বইয়ে, মানে এবারের ইন্টারমিডিয়েটের যে পাঠ্য বইটা আছে এখন, ওইখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের একেবারে শুরুতেই লেসন 1-এই একটা ট্রাভেলিং টু এ রিমোট কান্ট্রি, ওইখানে একটা জায়গায় আছে যে অল দ্য শেডোজ ওয়ার, অল দ্য ভিলেজেস ওয়ার আইল্যান্ডেড অ্যামং দ্য শেডোজ। সমস্ত এরকম করে একটা লাইন দেয়া আছে, আইল্যান্ডেড শব্দটা এরকম ভাবে ব্যবহার করছে, তো শব্দটা ভার্ব হয়ে গেছে। শব্দটাকে জানি আমরা নাউন, শব্দটা ভার্ব হয়ে গেছে। যেমন ধরেন একটা শব্দ আছে আফটার, আছে না? আফটার কোন পার্টস অফ স্পিচ জি বলেন তো? স্যার। আফটার কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। স্যার আফটার হচ্ছে প্রিপোজিশন। আমরা, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা এটাকে প্রিপোজিশনে বলি। আপনি বললেন আই উইল কাম আফটার, ঠিক আছে, আমি পরে আসবো।
ঠিক আছে, তখন হয়ে গেছে অ্যাডভার্ব। আমি স্বাভাবিকভাবে বলি আপনাদেরকে যে আফটারটা যখন প্রিপোজিশন হবে তখন নাউন প্রোনাউনকে যুক্ত কাজ করবে। আফটারটা কানেক্টরস হয়, যেমন আমরা দেখেন ছোটবেলায় শিখে আসছি ওই যে ডাক্তার আসছে রুগী মরছে, আর ডাক্তার আসার আগে রুগী মরছে, এই জায়গায় আমরা বিফোর আর আফটার পড়ে আসছি। তাহলে দেখেন বিফোর আর আফটারটা কি ব্যবহার করছি এখানে কি, যেমন আমরা এইভাবে বলছি, ধরেন আপনি বললেন আমি স্টেশনে পৌঁছার পর ট্রেনটি ছেড়ে গেল, তাহলে কিভাবে বলবো আমরা, পরে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে আমরা বলবো যে দ্য ট্রেন লেফট আফটার আই হ্যাড রিচ দ্য স্টেশন, বা আই হ্যাড রিচ দ্য রেলওয়ে স্টেশন। তাহলে আফটার শব্দটা এখানে কিসের কাজ করতেছে, দুইটা ক্লজ কে কানেক্ট করছে, তাহলে আফটার শব্দটা এখানে কি হয়ে গেছে, আফটার শব্দটা এখানে কনজাংশন হয়ে গেছে বা কানেক্টরস হয়ে গেছে। এই যে 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 জায়গাগুলো, এই জায়গাগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এই যে ইউজেস অফ ওয়ার্ডস এজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, এটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা নোট লিখে রাখতে পারেন, এইভাবে লিখে রাখতে পারেন কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ। এটা সব সময় নির্ভর করে বাক্যে শব্দটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, বাক্যে শব্দটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরেন আমি একটা ছোট বাক্য যদি লিখি, এইভাবে যদি লিখি, স্টে ইনসাইড লিখলাম, আরেকটা বাক্য লিখলাম দেখেন, স্টে ইনসাইড দ্য রুম। এই ইনসাইড শব্দ দুই বাক্যে দেখেন দুই ধরনের পার্টস অফ স্পিচ। উপরের বাক্যটাতে কি বলেন তো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব স্যার। অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে। আর দ্বিতীয় বাক্যটাতে অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন। ঠিক আছে, পজিশন স্যার, হ্যাঁ, নাউনের পূর্বে যেত। এই যে নাউনকে এই এর সাথে যুক্ত করতেছে, এই নাউনকে স্টে এর সাথে যুক্ত করতেছে, তাহলে দ্বিতীয় বাক্য ইনসাইড কি হিসেবে কাজ করতেছে, প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। তাহলে একটা শব্দ যেমন ধরেন ফ্যান, ফ্যান কোন পার্টস অফ দিস, নাউন। নাউন। নাউন, আমাদের তো নাউনই দেখা যায়, ফ্যান নাউন। তাহলে ফ্যান দা বয়, এখন ফ্যান কি, ভার্ব। আর কথা বোঝা গেছে। দেখেন আমি লিখলাম এইভাবে যে স্কুল লিখলাম, কোন পার্টস অফ দিস, স্কুল কোন পার্টস অফ দিস, নাউন। নাউন। না বলে আমি বললাম স্কুল বয়, এখন স্কুল কোন পার্টস অফ দিস, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি না যে ইউজেস অফ ওয়ার্ডস এজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, এটা সবসময় গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য বলেন, আমাদের বিভিন্ন জায়গায় কথা বলার ক্ষেত্রে বলেন, সব জায়গায়। তো এই জায়গাটাও আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব যে এই যে যে তাহলে এই যে আমাদের গ্রামার পার্টটা, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে সাধারণত। আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি, একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বা একটু সামারি করার জন্য আমি আবারও বলছি। মনে হবে যে হয়তো অনেক কিছুই বলি নাই, আসলে আসলে কিছুই বলি নাই, তারপরেও দেখি আমি কি কি বলছি। আমি এখানে আপনাদেরকে কারেকশনের বিষয় বলেছি, পার্টস অফ স্পিচ থেকে পড়তে হবে সেই কথাটা বলেছি। পার্টস অফ স্পিচ গুলো টুকটাক কি কি কিভাবে পড়তে হবে সেটা দেখিয়েছি। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট গুলো সম্পর্কে একটু 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 করে হিন্টস দিয়ে গিয়েছি। এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা পার করে আসলাম, যে এটা দেখলাম। এখন আমরা একটু আরেকটা শিটে যাই, একটু দেখেন। আচ্ছা, আরেকটা শিট একবারে পরে যাই, এটা শেষ করে নিই। তাহলে এইগুলো জায়গা থেকে আপনাদের কোশ্চেন আসবে। তো এগুলো আপনারা খেয়াল, হ্যাঁ, সেন্টেন্স প্যাটার্ন নিয়ে একটু কথা বলেছি, ডিটারমিনার নিয়ে একটু কথা বলেছি, ক্লজ নিয়েও একটু কথা বলেছি, হ্যাঁ, ইডিয়মস ফ্রেজ নিয়ে কিছুটা কথা বলেছি, হ্যাঁ, তারপর নাউন নিয়ে একটু কথা বলেছি, জিরান সম্পর্কে বলছিলাম যে তিনটা ভাগ, আবার নাম্বার সম্পর্কে বলছিলাম, এবং ভার্ব সম্পর্কে একটু বলেছি। তো কি কি বলেছি একটু খেয়াল রাখবো আমরা, এগুলো আমাদের কাজে আসবে। এবং এখানে দেখেন আপনাদের এমসিকিউ এর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দিয়ে দেওয়া হয়েছে, নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস লেটার অ্যাপ্লিকেশনস। এই 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 ধরনের জিনিসগুলো মূলত মুখস্থ টাইপের জিনিস, কোন একটা শীট থেকে বা বই থেকে যেভাবে থাকে আমরা এগুলো শিখে নিব। প্যারাগ্রাফ কোন কোন ধরনের প্যারাগ্রাফ আছে, কি আছে, সে আছে। এম এইচ ফয়সাল হ্যান্ড স্যার রেজ করছেন, হ্যাঁ জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, ফ্যান দা বয় এটা দ্বারা কি বোঝায়, এটা বুঝলাম না। ছেলেটিকে বাতাস দাও, ও ছেলেটিকে বাতাস দাও, বুঝতে পেরেছেন। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ করেন, আমি আমি শুনেন, আমি যদি জানি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, আর যদি না জানি তার কিছু বলা থাকে না, বলবো যে জানি না। বলেন। স্যার আমরা যে ভোকাবুলারি গুলো যখন পড়বো, ওয়ার্ড গুলো যখন পড়বো স্যার, আমরা আসলে এই ক্ষেত্রে কি কোনো টিপস আছে যে এইভাবে পড়লে আমরা বেশিক্ষণ বেশি মনে রাখতে পারবো? যেমন বাংলা টু ইংলিশ পড়বো না, ইংলিশ টু বাংলা পড়বো না, ইংলিশ টু ইংলিশ পড়বো স্যার? ভালো একটা কথা বলছেন।
যে বাংলা থেকে বাংলা বলবো, বাংলা থেকে ইংলিশ বলবো। আমি আমি একটা পরামর্শ দিই আপনাকে। স্যার আরেকটু স্যার, হ্যাঁ, মানে হ্যাঁ, সেটা হচ্ছে শেষ। মানে হ্যাঁ, ইংলিশটা মানে মানে যখন ইংলিশ টু বাংলা পড়ি তো ইংলিশটা দেখলে বাংলাটা পারি, যখন বাংলা টু ইংলিশ পড়ি তখন বাংলাটা দেখলে মাঝে মাঝে ইংলিশটা পারি না, মানে অ্যাকুরেসিটা একটু আপ ডাউন হয় স্যার। আচ্ছা, এই সমস্যাটা শুধু আপনার না, এই সমস্যাটা আমাদের সবারই। হ্যাঁ, এটা আমাদের সবারই হয় যে আহ, উম, ইংরেজিটা দেখলে আমি বুঝতে পারি যে এটাই বলতেছে, এটাই বলতেছে, এটা বলতেছে। যখনই বাংলা থেকে করতে যাই সমস্যা। এটার প্রধান কারণ হচ্ছে আমরা শিখি ট্রান্সলেশন পদ্ধতিতে। ট্রান্সলেশন পদ্ধতি মানে হচ্ছে আমরা ইংরেজিটা দেখি এবং বাংলা মুখস্থ করি। ঠিক আছে? যেমন আপনি অ্যাবান্ডন শব্দটা বললেন, অ্যাবান্ডন শব্দটা মানে হচ্ছে ত্যাগ করা। তো আমি আপনাদেরকে এই ক্ষেত্রে পরামর্শ দিব, শব্দ যখন আপনি অ্যাবান্ডন ত্যাগ করা আপনি বলেন, বা অ্যাবলিশ বললেন উচ্ছেদ করা, আপনি যখন পড়তেছেন দেখেন অ্যাবলিশ শব্দের অর্থ এইটা, ব্রেন ক্যাচ করছে এইটা। উচ্ছেদ করা শব্দের ইংরেজি ব্রেন কিন্তু এইভাবে ক্যাচ করছে না। হ্যাঁ, হিসাবটা কি বুঝতে পারছেন? জি স্যার। অ্যাবলিশ উচ্ছেদ করা, ব্রেন এটাকে নিচ্ছে। উচ্ছেদ করা মানেই যে অ্যাবলিশ, ব্রেন এটাকে প্রথমেই গ্রহণ করছে না। ব্রেন গ্রহণ করতেছে। সাফায়েতুল হাত তুলছেন মনে হয় আবার, নাকি? স্যার আমি কোশ্চেনের জন্যই হাত তুলছিলাম। আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনি যখন শব্দগুলো শিখবেন, যদি একটু সময় থাকে হাতে, তাহলে আপনি আগে একটা কাজ করেন, যে শব্দগুলো জাস্ট খালি শব্দগুলো শিখে ফেলেন, বাংলায় শিখেন। আপনি একটু একটু যদি কষ্ট করতে রাজি থাকেন, বাংলা শব্দগুলো শিখে ফেলে ওই বইটাই আবার পড়বেন। পরের বার যখন শব্দ পড়বেন তখন ওইটাকে দিয়ে সেন্টেন্স তৈরি করবেন নিজে নিজে। কিংবা আপনি যখন ধরেন, জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনি সাইফোর্সের ভোকাবুলারি বইটা নিলেন। ঠিক আছে? তো সাইফোর্সের ভোকাবুলারি 688টা বা 700 ওয়ার্ডের মতো একটা বই পাওয়া যায়, স্টুডেন্ট ভোকাবুলারি বা এরকম। তা আপনি এটা নিলেন। স্যার আছে। হ্যাঁ, এটা নিলেন, নিয়ে আপনি আপনার কোনো দিকে দেখার কিছু দরকার নেই। আপনি জানেন 10 দিনে বা 15 দিনে বা 20 দিনে, আপনার যে কয়দিন লাগে আপনি শব্দ শিখে ফেলেন, ডাইরেক্ট শব্দ শিখে ফেলেন। শিখে ফেলার পরে আপনি শব্দগুলো রিভিশন দিতে থাকবেন, আর নিচে উদাহরণগুলো পড়তে থাকবেন, সেন্টেন্সের প্রয়োগ দেখতে থাকবেন। দেখবেন ভিন্ন ভিন্ন প্রয়োগও দেওয়া আছে। তো ভিন্ন ভিন্ন প্রয়োগগুলো যা আছে সব আপনি পড়লেন। পড়ার পরে আপনার কাজ হচ্ছে একটা শব্দ পড়লেন, পরে আপনি নিজের মতো করে একটা শব্দ একটা সেন্টেন্সে লিখবেন। এটা করেন, আপনার দুইটা কাজ হবে, এক লেখার লেখার এবিলিটি তৈরি হবে, আর ওই যে শব্দ নিয়ে যে প্রবলেমটা বললেন এটা কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমি করতাম এরকম এক সময়। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমাদের সময় আমি করতাম যেটা, মোবাইল মোবাইল তো আমাদের সময় একটু একটু কম আসলো, তারপরে মোবাইল থাকার পরেও আমি ডিকশনারি খুঁজে খুঁজে শব্দ বের করে বাংলা লিখে রাখতাম। বাংলা লিখে পাশে আবার প্রয়োজন অনুযায়ী হয়তো সেন্টেন্স লিখে রাখতাম, বা ওই সেন্টেন্সটা আমি ওইভাবে লিখতাম আর কি। ডিকশনারি খুঁজে খুঁজে লিখতাম। তো এটার মধ্যে আমার মনে হতো যে আমি যে শব্দটা খুঁজছি, ওই শব্দটা আমার মাথায় ঘুরতেছে যে আমি এই শব্দটা খুঁজছি। হ্যাঁ, এই শব্দটা আমি খুঁজছি, পরে শব্দের অক্ষর ধরে ধরে করছি। তো এটা অনেক টাইম মানে কনজিউমিং, যে সময় ক্ষেপণ করে। তো আপনি এই ক্ষেত্রে এটা করে দেখতে পারেন, কিছুটা উপকার হবে। আপনি ইংরেজি থেকে বাংলা দিয়ে শুরু করেন, তাহলে আপনার কাছে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। যখন আপনার শব্দটার দখল চলে আসবে তখন খালি উদাহরণগুলো দেখতে থাকেন, আর দেখেন কতটা ভিন্ন আছে। যেমন ধরেন একটা শব্দ, যেমন ধরেন আপনি দেখলেন LOATH, লোথ। লোথ শব্দের অর্থ কি জানেন? লোভ ঘৃণা শব্দের করে অর্থ, হ্যাঁ, ভেরি গুড। লোভ শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। তো এখন আপনি যখন মূল শব্দ শিখবেন তখন দেখেন এই হেইটিউ এই শব্দটা পাবেন, আবার এই জায়গাতে পাবেন। তখন মূল শব্দগুলো কি হয়ে যাবে, একটা আরেকটার সাথে যখন মিলে যাবে, অটোমেটিক্যালি আপনার ব্রেন ওগুলোকে ক্যাচ করবে। এটার পরে এটা, এটার পরে এটা। কারণ আলাদা করে একটা শব্দের সাথে সাথে এটার সিনোনিম এটা, এটার সিনোনিম ওইটা, এরকম করার দরকার নাই। কারণ সিনোনিম মানে কি, কাছাকাছি শব্দ যেটা, ক্লোজেস্ট মিনিং যেটা, সবসময় যে ওই শব্দের সিনোনিম ওইটাই হবে এরকম না। ঠিক আছে? এরকম চেঞ্জ হয়ে যাবে। তো ওইভাবে শিখেন, শুরু করেন, একটু সময় বেশি দেন, তাহলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক বুঝাতে ইউ। পেরেছি? স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা হচ্ছে স্যার, এই ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টা বলেন স্যার, বাংলা থেকে ইংলিশে ভালো করার টিপস থাকলে যদি বলেন। আমি প্রশ্নটা বুঝি নাই, একটু কাইন্ডলি আরেকবার বলেন। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টা, মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার যে বিষয়টা স্যার, আমি মানে হ্যাঁ, রিটেনের কোশ্চেন দেখে তো আমার মাথা ঘুরে গেছে স্যার, যে আচ্ছা, আমি পারবো কিভাবে। হ্যাঁ, একটু মানে বুঝতে ভয় পারছি। পেয়ে গেছে পুরোটা দেখে।
আহ, আচ্ছা শুনুন, আহ, এই ক্ষেত্রে এগুলো তো আমাদের প্রথম প্রথম আসছে। আমি বললাম যেটা এখন, যদি এই মুহূর্তে রিটেনের কেউ না থাকেন, তাহলে রিটেন নিয়ে চিন্তা না করে, এখানে যদি এই মুহূর্তে রিটেনের কেউ না থাকেন, তাহলে আমার প্রথম পরামর্শ থাকবে, রিটেন নিয়ে চিন্তা না করে আপনি ইংরেজিটা শুরু থেকে ধরেন। শুরু থেকে ধরে আপনি শেষ পর্যন্ত যেতে থাকেন। আর 6টা মাস আমি যে কথাটা বললাম জাস্ট খালি সেটা করেন, প্রতিদিন 10-10টা মিনিট শুধু খাতা আর কলমের সাথে ইংরেজি সংস্পর্শ ঘটান, যা মনে আসে তাই করেন। যদি এই মুহূর্তে রিটেনে কেউ না থাকেন, আর যদি এই মুহূর্তে রিটেনে কেউ থাকেন, তার ক্ষেত্রে এই তো শর্ট টাইমে আসলে সমাধান করা কঠিন। যে এটা আপনি 1-2 মাসের মধ্যে করবেন, কারণ এখানে আপনাকে আরো অনেক সাবজেক্ট দেখতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কিছু কঠিন কঠিন ধরনের বা কিছু পুরোনো ধরনের একটা বই কিনেন, দেখেন ওরা ট্রান্সলেশন গুলো কিভাবে করছে। হ্যাঁ, আপনি দেখেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রান্সলেশন করার সবচেয়ে বেসিক যে জায়গাটা, ঠিক আছে, অনুবাদ, আপনি যদি সরাসরি অনুবাদ করতে যান, অনুবাদটা একটু কঠিনই হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি একটা জায়গা যদি ঠিক রাখতে পারেন, ধরেন বাংলা থেকে ইংরেজি করছেন, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, একটা কাজই থাকবে সবসময়, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি আপনার যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করা। আপনি যদি সাবজেক্ট ভার্ব অবজেক্টকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে পারেন, আর আপনার যদি এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে বিন্যাস করার দক্ষতা থাকে, তাহলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। অফকোর্স ইউ নিড ভোকাবুলারি, ঠিক আছে, এখানে তো আপনার এটা লাগবে। তবে ভোকাবুলারির ঘাটতি আপনার ফিল আপ করা যাবে কিছু কিছু ক্ষেত্রে, হয়তো আপনি একটু বাক্যটাকে ঘুরিয়ে লিখলে, একটু করে লিখলে, ডিটেলস আকারে লিখলে, অনেক সময় সরাসরি এক শব্দে হয় না, একটু দুর্বল ট্রান্সলেশন হয়, কিন্তু ট্রান্সলেশনটা হয়ে যায়। তো যেহেতু পরীক্ষার ক্ষেত্র থাকবে, সেই ক্ষেত্রে এখানে আপনার ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা প্রথম আমাদের যেটা আমার মনে হয় যেটা ক্যারি করে, সেটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে সেন্টেন্স প্যাটার্নটাই তৈরি করতে পারে না। তো এই জন্য টিচারদের এখানে আর লেখার কোয়ালিটি দেখার প্রয়োজনই পড়ে না। তো আপনি এই কাজটা করেন, যদি এই মুহূর্তে পরীক্ষা না থাকে, তাহলে 6 মাস হাতে প্রতিদিন 10 মিনিট করে ইংরেজি লিখেন। আর আপনি এই সেন্টেন্স প্যাটার্নটাকে ধরে ধরে কাজ করা শুরু করেন। বুঝতে পারছি? জি স্যার। স্যার আমরা মানে শুনেন, আমি আসলে বলতে চাচ্ছি এক স্যার, একটা একজনের গাইড পরামর্শ, বইয়ে, শুনেন আমি বলি। একটা গাইড বই যখন স্যার অ্যান্সার করা থাকে তখন মানে অনেক নিজের মধ্যে ভয় লাগে, কারণ আমরা তো স্যার না না, শুনুন। ইউনিভার্সিটিতে আমাদের তো A to Z ইংলিশেই অ্যান্সার করতে হয়। আমি আমি একজন হুম বিবিএ স্টুডেন্ট, সেক্ষেত্রে হুম তো আমরা ফার্স্ট থেকে লিখে আসতেছি, আমাদের বিবিএ কমপ্লিট করলাম ইংলিশ লিখে, তো আমরা যখন লিখি দেখা যাচ্ছে গাইড বইয়ের মতো মানে একবার হুবহু এরকম মিলে না, কারণ আমরা তো ধরেন অনেক কিছু বানিয়ে নিয়ে লিখি। তো হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওই রিটেনের বিষয়টা কি ওইভাবে কি কভার করা সম্ভব যে আপনাকে সব না পারলেও হবে, মোটামুটি একটা সেন্টেন্স প্যাটার্ন আপনি যেভাবে ইউনিভার্সিটি লাইফে লিখে আসছেন ওইরকম সেন্টেন্স প্যাটার্ন ধরে রেখে যদি লিখে দেন তাও মার্ক পাবেন? মানে আমি জাস্ট স্যার এইটুকু জানতে চাচ্ছি। হ্যাঁ, পাবেন, মার্কস পাবেন যদি ট্রান্সলেশনে অর্থগত কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় না ঘটাই ফেলেন। আর ওই যে আমি আপনাকে শুরুতে একটা কথা বলছি, হয়তো মিস করে গেছেন, সেটা হচ্ছে যে মন থেকে সমস্ত ভয় ঝেড়ে ফেলেন। আরেকটা কথা আমি বলেছি, ওই কথাটার সাথে কানেক্ট করে নেন একটু, যে আমি আপনাকে বললাম যে গবেষকের লেখাটা আমি পড়তে গিয়ে পেলাম যে 282টা সেন্টেন্স প্যাটার্ন উনি তৈরি করতে পারেন বা করা সম্ভব। উনি ওইটা কিন্তু এমনি এমনি বলেন নাই, তার মানে উনি যখন প্রেজেন্টেশন উত্থাপন করছেন, এটা নিয়ে ওনাকে নিশ্চয়ই অনেক প্রশ্ন করা হয়েছে এবং উনি উত্তর দিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে গাইড বই বা আমার জানাটাই শেষ কথা না, এবং গাইড বই যেটা লিখে দিয়েছে সেটাই না। ধরেন এই যে আমি আপনাকে পিথাগোরাসের উপপাদ্যের কথা বললাম, যে একজন গণিতবিদ বলতেছেন যে এটাকে কমপক্ষে 200 ভাবে প্রমাণ করা যায়। তো উনি যদি এই কথাটা বলেন 200 ভাবে প্রমাণ করা যায়, ধরেন আমি 5টা জানি, তা আমি যদি 5টা জানি, আমি খালি যদি বই বই লিখি, তা আমি ওই 5টা থেকে যে কোনো একটা বা দুইটা লিখবো। তাহলে বাকি 3টা, আমার জানা 3টা পদ্ধতি তো আমি বইয়ে লিখলাম না। আপনি এখন 3 নাম্বারটা জানেন, তাহলে আপনার পদ্ধতি কি হবে না? অবশ্যই ভুল হবে না। আমার গাইড বইয়ের সাথে মিলতেই হবে এরকম কোনো কথা নেই, গাইড বই তো গাইড বই। ওইটা ওইটা হচ্ছে জাস্ট আপনি ওইখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করেন, যে নমুনা আছে গ্রহণ করেন, তারপর আপনি লিখতে থাকেন। তারপরে ওদের সাথে যখন মিলাতে যাবেন, আপনি মিলান, কোনো সমস্যা নাই। মিলানোর পরে আপনার আপনার ঘাটতি কোন জায়গায় হচ্ছে, বা ওদেরটা ছাড়া আপনারটা হবে কিনা, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, যে আমার আমার কথা কি, সব কথা কি আমাদের ওদের মতো করেই বলতে হবে এমন কোনো কথা নাই। আপনার যদি প্যাটার্ন ঠিক থাকে এবং অর্থের পরিবর্তন না ঘটিয়ে ফেলেন,
তাহলে আপনি আপনি নাম্বার পাবেন, এটা নিশ্চিত। আপনি যখন ট্রান্সলেশন করবেন, ধরেন আমি অনুবাদ করছি, আমার অনুবাদের আমি ইংরেজি থেকে বাংলা করছি, আমি যে শব্দের প্যাটার্নে লিখবো সেটা আরেকজন, যে একজন ধরেন ধরেন একজন বাংলার ছাত্র, সে যদি অনুবাদ করে স্বাভাবিকভাবে সে তার যদি ইংরেজিটা থেকে বাংলা করার সময় সে যদি ওই জায়গাটা বুঝতে পারে, তাহলে বাংলা শব্দ প্রয়োগ স্বাভাবিকভাবে তার চেয়ে আমার চেয়ে তার ভালো হওয়ার কথা। তাহলে এবং তার আর আমার প্যাটার্ন একরকম হবে না। তো এই যে যে প্যাটার্ন, এটা এটা কোনো সমস্যা না, আপনি মার্কস পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনার মূল কাজ হচ্ছে আপনি ভয় পাবেন না, আর ওই একটা জায়গায় নিজেকে সীমাবদ্ধ করে ফেলবেন না। হ্যাঁ, যে এটা এটা আমি শুরুতেই বলেছিলাম যে একটা জায়গায় আমরা নিজেকে সীমাবদ্ধ করবো না। আমাদের যতগুলো পয়েন্ট আছে, যতগুলো জায়গা আছে, অপশন আছে, আমরা যত পারি নলেজ আর্ন করার চেষ্টা করব। প্রয়োগ করার সময় নিজের কাছে বেস্ট যেটাকে আমি ভালোভাবে প্রয়োগ করতে পারবো, ভুল কম হবে, সেটাকে প্রয়োগ করবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন লিটারেচার থেকে আমাদের যে প্রশ্নগুলো, লিটারেচার এখানে আমি বলি লিটারেচারটা আপনাদের এবার দেখছেন লিটারেচার থেকে 15 প্রশ্ন থাকার কথা, 15টা প্রশ্ন থাকে না। হ্যাঁ, আর এটা কিন্তু ম্যান্ডাটরি না, দে আর নট বাউন্ড টু ফলো দিস মার্কস ডিস্ট্রিবিউশন। তো এখানে আপনার যেটা হবে, হ্যাঁ অনেকে এখানে তর্ক তর্ক তুলবে যে তাহলে মানবেই না, তাহলে দিচ্ছে কেন? ঠিক আছে, প্রশ্ন এই দুই টপিকের বাইরে যাচ্ছে কিনা সেটাই হচ্ছে বিষয়। এটা আমার সাথে অনেকে দ্বিমত করবেন যে তাহলে এখানে দিয়ে রাখছে কেন 15। তো এবার আসে নাই, কিন্তু প্রতিবারই 15টা করে প্রশ্ন থাকে। তো যারা ইংরেজির আছেন এখানে, তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে যেহেতু এটা আপনার সাবজেক্ট, এখানের এভরি নুক এন্ড কর্নার, প্রত্যেকটা কোনাকানি যা আছে সব আপনি এখানে খেয়াল করে রাখবেন। আর যারা ইংরেজি না, তাদেরকে আমি বলবো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আপনি আগে সর্বপ্রথম শুরু করতে পারেন। এটা ক্লাসিফিকেশন আছে, এগুলো আস্তে আস্তে করবেন, সবকিছু নলেজ ধরে রাখবেন। হ্যাঁ, ক্লাসিফিকেশন আছে, 8টা এজ আছে, 8টা এজে ভাগ করে করে এখানে কিছু ফিচার আছে, এগুলোর উপর আস্তে আস্তে নাম নেওয়ার চেষ্টা করেন, টুকটাক করে কাহিনী সহ পড়ার চেষ্টা করেন। কিটস কে ছিল, শেক্সপিয়ার কে ছিল, হ্যাঁ, এরকম করে করে একটা করে আসেন। তারপরে আসেন যে আর্নেস্ট হেমিংওয়ে কে ছিল বা ইএম ফস্টার কে ছিল, টুকটাক টুকটাক করে পড়তে থাকেন। জেন অস্টিন কে ছিল। লিটারেচার পার্ট কি আমাদের ক্লাসে পড়ানো হবে না? হ্যাঁ, এখানে পড়ানো হবে, অন্তত পক্ষে 7টা ক্লাস থাকবে, 6 থেকে 7টা ক্লাস থাকবে। কিন্তু এই টপিকটা অনেক বড়, অনেক বড় বলতে অনেক বড়। এটা মনে করেন যেমন এই কিছুদিন আগে আমাদের কলেজে একটা পরীক্ষা, নিয়োগ পরীক্ষা নিলে এখানে একটা আসছে যে 4টা বই দিছে, 4টা বইয়ের বইয়ের নাম দিছে, নাম দিয়ে আপনাকে লিখতে দিছে। যদিও এটা যারা ইংরেজিতে পড়ছে তাদের জন্য, যেমন হচ্ছে এ টেল অফ টু সিটিজ, কার লেখা? ঠিক আছে, তারপরে আরেকটা বই ছিল কি সেন্স এন্ড সেন্সিবিলিটি, কার লেখা? হ্যামলেট কার লেখা? এরকম টাইপের আর কি। তো এগুলো একটু একটু খেয়াল রাখবেন। এই ধরনের আপনার টুকটাক যেটা আছে সেগুলো এখন থেকে পড়ার চেষ্টা করেন। যখন ক্লাসগুলো হবে তখন লিটারেচার ক্লাসগুলো আহ, আহ, মানে আপনার একটা আরেকটার সাথে কানেক্টেড হবে। এইগুলো দেখা যাবে, ধরেন আমি আপনাকে পড়াচ্ছি, তখন দেখা যাবে যে কথাগুলো অনেক সুইট হবে। তো আপনি যদি আগে থেকে এগুলো সম্পর্কে একটা করে গাইডলাইন তৈরি করে রাখেন। হ্যাঁ, আপনাদের কাছে সবার কাছে শীটটা থাকার কথা, তাই না? কোচিং এর শীটটা আছে না অনেকের কাছেই? জি স্যার আছে। হ্যাঁ, কোচিং এ দেখবেন ওইখানে সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, এই যে ডিস্ট্রিবিউশন গুলো দেওয়া আছে। টুকটাক বেসিকটা নিয়ে রাখবেন, যে বেসিকটা আমি নিয়ে রাখি। এটা এটা প্রশ্ন ওইখান থেকে কোটেশন থাকতে পারে। এটা একটু একটু ভেজাল লাগে, এটা আপনার বলবো লিটারেচার পার্টটা। বইয়ের নাম থাকবে, আমি বইয়ের নাম না জানলে, এটা যদি আমি না জানি এটা কিছু করার আছে? আমি ওই বইয়ের নাম কোনোদিন শুনি নাই, তো আমি ওইটা করতে উত্তর দিব? হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে, তো আমরা এটা একটু এই ধরনের। কিন্তু তবে মজার বিষয় হলো কি, যে যুগ ভিত্তিক বিখ্যাত রাইটারদের বইগুলোর নামই ঘুরে ফিরে আসে, কোটেশন থাকে। হ্যাঁ, তো এগুলো আশা করা যায় অ্যান্সার করতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে, আপনাদের সাথে আহ সহজ করার জন্য কিছু টেকনিক শেখানোর চেষ্টা করব ধীরে ধীরে, যে কিভাবে মনে রাখা যায়, এরকম আর কি। আর এই যে যেমন কোটেশন থাকবে ড্রামা থেকে, পোয়েট্রি থেকে, টুকটাক টুকটাক করে শিখে রাখি। মানুষ তো এমনিও মেসেজ লেখার জন্য হলেও তো কিছু কোটেশন শেখে। তো আপনারা ওইভাবে একটু একটু করে, একটু একটু করে পরিচিতি নিয়ে রাখবেন। ক্লাস যেটা হবে তো হবেই, ক্লাস অনুযায়ী চলতে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাসের বাইরেও নিজেকে টুকটাক করে কিছু পড়া রাখবেন। যে আমার ক্লাসে যেটুকু দিছে, যতটুকু দিয়েছে শুধু এইটুকুই পড়বো, এর বাইরে আমি কিছু পড়বো না। না, আপনি করেন, আপনাকে নিজেকে আরো করেন। ক্লাসে আমি যতটুকু পড়াচ্ছি আপনি আর একটু পড়ে রাখেন, সমস্যা কি? আপনি একটু সময় ব্যয় করেন, আজকে পড়তে পারেন নাই, পড়েন না, কালকে কালকে পড়বেন, ঠিক আছে। কিন্তু গ্যাপ যেন না হয়, একটু রাখবেন, একটা কন্টিনিউটি ধরে রাখার চেষ্টা করবেন।
এটা একটা বিষয়। আশা করি মোটামুটি সিলেবাস সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়েছে। একমত আপনারা? জি স্যার। বলেন একটু, সবাই বলেন একমত কিনা। জি স্যার। জি স্যার, সিলেবাস সম্পর্কে জানতে পারবো। জি স্যার। তাহলে হ্যাঁ বললে বোঝা যায় যে আপনারা আছেন, আমিও আছি আপনাদের সাথে। এখন একটু আমরা পড়ার জায়গাটা যদি দেখি, যেমন দেখেন এই যে এখানে কিছু শব্দ দিচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ হেট, ভেরি, ডু, ইটিসি। এক নম্বর প্রশ্নটা দেখেন আমাদের নাউনের সাথে রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, ধরেন এই প্রশ্নটা আসছে, নাউন ফর্ম অফ হেট। হেট মানে কি? ভেরি, ডু। হেট ঘৃণা করা, ভেরি পার্থক্য হওয়া, ডু মানে কোনো কিছু করা। এখন বলেন দেখি এটা নাউন ফর্ম। হেট্রেড। একটা জিনিস বলতে আমি ভুলে গেছি। হ্যাঁ, হেট্রেড হবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু দেখেন এখানে থাকার কথা, লিখি না এটা। হ্যাঁ লিখছি, এই যে এই কথাটা একটু খেয়াল রাখবেন। ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস। সাফিক্স প্রিফিক্স বলা হয়, হ্যাঁ, সাফিক্সটা আগে বলা হয় এটা। আপনারা নতুন যারা আছেন 2014-15 পরে যদি কেউ পড়াশোনার ইয়ে হয়ে থাকেন, তাহলে আপনাদের সাফিক্স প্রিফিক্স 9-10 থাকার কথা ছিল। আপনারা পড়ে আসছেন যে শব্দ কিভাবে তৈরি, শব্দের সাথে, যেমন ধরেন ফ্রি। ফ্রি এর সাথে, ফ্রি কে নাউন করার জন্য কি যুক্ত করবেন এর সাথে? শোন স্যার। ফ্রি, ফ্রি, ফ্রিডম স্যার। এটা নাউন কিভাবে বানাবেন? ফ্রি এন্ড ফ্রিডম। তাহলে এর সাথে কি যুক্ত হয়? ডম। তাহলে ডম কি? সাফিক্স। সাফিক্স। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? স্যার। যেমন ধরেন আরেকটা শব্দ লিখলেন, লিখলেন রেঞ্জ। হ্যাঁ, এটা না লিখে এই রেঞ্জ লিখলাম, তারপরে দেখেন তো এরকম লিখলাম। এখন কি হলো? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ। তাহলে অ্যারেঞ্জের এ আর কি হয়ে যাবে? প্রিফিক্স। প্রিফিক্স। প্রিফিক্স হয়ে যাবে। হ্যাঁ, প্রিফিক্স হবে। এই শব্দগুলো একটু খেয়াল রাখবেন, এগুলোর উপর ভিত্তি করে এই যে এই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। হেট, হেটের নাউন হচ্ছে হেট্রেড। ভেরির নাউন কি বলতে পারবেন? ভ্যারাইটি। ভেরি গুড, ভ্যারাইটি। ঠিক আছে, শব্দের শেষে IETY থাকলে সাধারণত নাউন হয়। আর ভেরি এটা হয় ডু। ডু এর নাউন ফর্ম কি একটু কল্পনা করে বলেন দেখি। ডি ডি ডবল ই ডি। ডি ডুইং ডাবল স্যার। ইডি, ডি। হ্যাঁ, আরেকটা বলেন, সহজ আরেকটা আছে, বলেন দেখি। ডুইং। ডুইং। না, ডুইং নাউন না, ডুইং পগ্রেসিভ ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। ডুয়ার, DOER, সম্পাদনকারী আর কি, যাকে বলি ডুয়ার। কাজটা মানে ডুয়ার কে, রিসিভার কে, এরকম। আরেকটার নাম হচ্ছে ডুয়ার। তো এরকম এই যে দেখেন, নাউনের সাথে রিলেটেড অনেক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই যে এই জায়গাটা দেখেন, 3 নম্বর প্রশ্নটা দেখেন, আবার 2 নম্বর প্রশ্নটা দেখেন। এই নাউন গুলোই আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো এখানে। আমি আমার 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 কাছে সবসময় আই অলওয়েজ ফিল দ্যাট ইউ শুড নো দ্য সিলেবাস ক্লিয়ারলি। দ্যাটস ওয়াই আই ডিসকাস অল দিস টপিক টুডে। যে একটা, আমার গন্তব্যের জায়গা যদি না জানি, আমি কি পড়বো সেটা যদি না জানি, আমার পড়ার জায়গা কোনগুলো সেটা যদি না জানি, তাহলে আমি পড়বো না। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একটা নিজের মতো করে গাইডলাইন তৈরি করবেন, যে আমার এই নমুনাগুলো আছে, আমার এইভাবে পড়তে হবে, আমার এই কাজগুলো করতে হবে, আমার এই টপিকগুলো আছে, এই টপিকগুলো আমি পড়বো, তাহলে দেখবেন পড়া সহজ হবে। হ্যাঁ, এটাই। আর সবসময় খেয়াল রাখবেন, স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। হ্যাঁ, হ্যাঁ, আসলে কঠিন না, আসলে কঠিন হচ্ছে লেগে থাকাটা। যদি লেগে থাকতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এখানে দেখেন 2 নম্বর প্রশ্নটা একটু দেখেন তো, এখানে কি বলছি আমরা? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপুল। পিপুল শব্দটা কোন পার্সন পিস? বলেন, বলছি তো। নাউন। নাউন Noun. স্যার। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। 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 তাহলে প্লুরালের আগে যে এ বসলো, এ কি সিঙ্গুলারের আগে বসে না প্লুরালের আগে বসে? আর এখানে নির্দিষ্ট একটা জাতিকে বোঝাচ্ছে। কে বললেন এই কথাটা? স্যার মালিহা। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, মালিহা কিন্তু সুন্দর উত্তর দিয়েছে। নির্দিষ্ট একটা জাতিকে বোঝাচ্ছে, আসলে নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে না। এইখানে পিপুল শব্দটা
কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিপুল শব্দটা নেশন অর্থ প্রকাশ করছে। এই পিপুল শব্দটাকে যদি আমি ভাবে এখানে নেশন দিয়ে দিতাম তাহলে কোনো সমস্যাই ছিল না, এই ভাষায় দিতে পারতাম। কিন্তু এটা 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 পরীক্ষায় কিন্তু এটা কোথায় আছে, এটাও ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। এই বইটা আপনারা পড়ে আসছেন, বঙ্গবন্ধুর একটা দ্য স্পিচ অফ 7th মার্চ একটা প্যাসেজ ছিল না আপনাদের? জি এখানে স্যার, আমার আমাদের ছিল না ধারণা স্যার, এখানে ওই যারা আছেন পরবর্তীতে সবাই আর এটা কি। পড়ে আসার কথা। ইন্টারমিডিয়েটে একটা প্যাসেজ ছিল, দ্য হিস্ট্রিক্যাল স্পিচ অফ 7th মার্চ। হ্যাঁ, তো ওইখানে এই লাইনটা আছে, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল। তো আপনি খেয়াল রাখবেন, আমরা যখন শিখি নাউনের সাথে আর্টিকেলের একটা ব্যবহার আছে। আমরা মনে করি নাউন মানে নাউন আইডেন্টিফিকেশন করতে পারলে শেষ হলো না। নাউনের জায়গায় কি কি দেখে, নাউনের উপর নির্ভর করে বা নাউনের সাথে সম্পর্কযুক্ত রুলস কি আছে। একটা রুলস আছে প্রিপজিশন। আচ্ছা, শুরু থেকে যদি বলি, নাউন কোথায় বসে? নাউন সাবজেক্টের জায়গায় বসে। নাউন কোথায় বসে? নাউন অবজেক্টের জায়গায় বসে। সেন্টেন্সের মাদার প্যাটার্নে সাবজেক্ট অবজেক্টের জায়গাটা কে দখল করে থাকে? নাউন দখল করে থাকে। তারপরে দেখেন প্রিপজিশনের সাথে একটা নাউনের সম্পর্ক আছে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তারপরে নাউন গুলো বিভিন্ন ক্লাসিফিকেশনে ব্যবহৃত হইতে পারে, এবং নাউন গুলো এর সাথে আর্টিকেলের ব্যবহার হয়। এই যে যে 4-5টা কাজ বললাম, এই কাজগুলো সবগুলো কার সাথে ব্যবহৃত হয়? এই সবগুলোর জন্য কাকে চেনা দরকার? নাউনকে চেনা দরকার। তাহলে আপনি যখন নাউনকে চিনতে পারবেন, দেখেন তখন আপনার আসবে যে কোন নাউনের সাথে কোনটা বসে। আপনি আপনি যখন নাউনের ক্লাস করবেন আপনাকে নাউন চেনানো হলো, তার মানে এই না যে শুধু ওই নাউনটাই পরীক্ষায় আসবে। আপনি নাউনটা যখন চিনে ফেলবেন তখন চিনে রাখেন এর সাথে আমি যতগুলা শব্দ বললাম সবগুলা রিলেটেড হবে। নাউনের সাথে অ্যাডজেক্টিভের ব্যবহার ঢুকে যাবে, নাউনের সাথে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট ঢুকে যাবে, নাউনের সাথে অবজেক্ট কোথায় ঢুকে যাবে, নাউনের সাথে প্রিপজিশনের জায়গায় কি কানেকশন আছে সেটা ঢুকে যাবে, পেসিভ ভয়েসে কিভাবে প্রিপজিশনে পরে নাউন অবজেক্ট সাবজেক্ট চলে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই যে এই শব্দগুলো ভিন্ন ভিন্ন অর্থে কিভাবে ব্যবহৃত হয়, কেন আর্টিকেলের সাথে তাদের যুগ সাদৃশ্য তৈরি হয়, এই সবগুলো কিন্তু নাউন যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি এটাকে তৈরি করতে পারবেন। তাহলে নাউনের জায়গাটা মনে হয় অনেক ছোট, তো ছোটই আসলে জায়গাটা, কিন্তু আপনার আহ এই জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন আমাদের ইংরেজির প্রতি যে দুর্বলতা বা ভয়গুলো আছে এটা কেটে যাবে। 3 নম্বর প্রশ্নটা দেখেন, 3 নম্বর প্রশ্নটা কি আছে? আই হ্যাভ হ্যাড এ টক, ঠিক আছে, উইথ মিস্টার ইয়াহিয়া খান। তাহলে আই হ্যাড হ্যাড এ টক, আমার কি হলো? মিস্টার ইয়াহিয়া খানের সাথে একটা কথা হয়েছিল। এখানে আহ টক শব্দটার অর্থ কি বলবো আমরা? কনভারসেশন। ভেরি গুড, কে বললেন? আফসানা মিথি। আফসানা মিথি, ভেরি রাইট আনসার। এখানে টক শব্দটা কাকে বোঝাচ্ছে? কনভারসেশনকে বোঝাচ্ছে। যখনই কনভারসেশনকে বোঝাচ্ছে তখনই এইখানে দেখেন কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথনের একটা ধারাকে, অর্থাৎ একটা ডায়লগকে বোঝাচ্ছে, যে তার সাথে আমার একটা আলোচনা হয়েছিল, একটা ডায়ালগ হয়েছিল। তখন দেখেন এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। এমনিতে কিন্তু আপনার কাছে মনে হবে টক মানে হ্যাঁ, তো ভার্ব। তাহলে দেখেন এই শব্দটা এখানে কি হয়ে গিয়েছে? নাউন হয়ে গিয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে কি, এই যে এখানে আমরা দেখেছিলাম the usage of words is various parts of speech। তাহলে দেখেন নাউন গুলো কত জায়গায় কত ভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে। তারপর আবার দেখেন টক অফ ইউনিটি ওয়াজ নাথিং মোর দেন এ চারেড। চারেড শব্দের অর্থ হচ্ছে রিডল, প্রহেলিকা বা প্রহসন। এখানে এটা এটা তো নাউনই। এটা এই জায়গাটা একটু খেয়াল করেন, এই ভার্বটা আবার এখানে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। ইউনিটিও কি? ইউনিটিও কি কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। তাহলে এখানে ইউনিটি, এখানে এই ইউনিটি কি সাবজেক্ট না টক সাবজেক্ট? মূল সাবজেক্ট কোনটা? টক। আমরা পুরোটাকেই ধরবো সাবজেক্ট হিসেবে, তারপরেও যদি একটা কি ধরি তাহলে সেটা হচ্ছে এটা। কিন্তু এখানে পুরো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে পুরোটাই টক অফ ইউনিটি, ঠিক আছে। ওয়াজ নাথিং মোর দেন চ্যারিটি, তার সাথে যে একতার যে বিষয়টা ছিল এটা একটা প্রহসন ছিল, আর কিছু ছিল। এরকম করে অনেক অনেক অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমাদের করতে হবে বা করতে হবে। যেমন দেখেন এইখানে যদি বলা হয় এই হোয়াইলটা এখানে কোন পার্টস অফ স্পিচ বলেন তো? অ্যাডভার্ব। একটু চিন্তা করে বলি।
অ্যাডজেক্টিভ কি? প্রিপোজিশন। এটা ভেরি গুড, প্রিপোজিশন স্যার। এটা প্রিপোজিশন। কিভাবে বুঝছেন বলেন দেখি, যিনি বললেন, যারা বললেন প্রিপোজিশন। কারণ পরে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে। অ্যাভয়েড। স্বাভাবিকভাবে এটা কি সে কাজ করতেছে, এখানে প্রিপোজিশনের কাজ করতেছে। তো এরকম ভাবে খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা মজার প্রশ্ন আছে এখানে দেখেন, নাউনের সাথে রিলেটেড এবং অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড। 6 নম্বর প্রশ্নটা দেখেন। এগুলো প্রশ্ন না, এগুলো হচ্ছে লেখা করে আলোচনা করা। প্রশ্ন 8 থেকে শুরু করো। আমি 7-এ গিয়ে থেমে যাবো আজকে। একটু বলেন তো 6 নম্বরটা বলেন দেখি। এখানে কি কোনো অসঙ্গতি ধরা পড়ছে চোখে? এটা দেখেন, আমি আমি আচ্ছা, অসঙ্গতিটা আমি ধরাই দেই। মোস্ট শব্দটা কোন পার্টস অফ দিস? মোস্টের পর ইন্টেন্সলি হবে না কেন? মোস্টে পরে ইন্টেন্সলি হবে কেন? কেন এটা মনে হলো একটু বলেন দেখি। স্যার এলওআই আছে, এলওআইটা তো হয় না। এটা কেন মনে হলো এটা? স্যার আমরা বুঝতে পারি ডিগ্রি নাই, একটু বলবেন কাইন্ডলি। সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়, কিন্তু এল স্যার ওয়াই আমি থাকলে ডিগ্রির পারপাসে চিন্তা অ্যাডভার্ব হয়। চিন্তা করে বলছি। এইখানে দেখেন, মোস্ট শব্দটা আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়। আচ্ছা, মোস্টের পজিটিভ ফর্ম কি বলে দেখি আমরা। স্যার মোর, সরি স্যার, মেনি। পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম হচ্ছে মেনি অথবা মাচ। হ্যাঁ, আচ্ছা, ওগুলোতে আমরা না ঢুকে মেনি, এখন আমি যেটা বলতে হ্যাঁ চাচ্ছিলাম মেনি। সেটাকে বলতেছি। ঠিক আছে, নেট সমস্যা করছে না। এখানে এখানে দেখেন, মোস্ট শব্দটা সুপারলেটিভ, এবং আমরা জানি সুপারলেটিভের পূর্বে সাধারণত দি বসে। কি বসে বলেন? সুপারলেটিভের পূর্বে দি বসে, এটা তো আমরা জানি সবাই নাকি? জি শি ইজ স্যার। দ্য মোস্ট স্যার বিউটিফুল লেডি ইন দ্য ক্লাস। হি ইজ জি দ্য, স্যার। এরকম করে তো আমরা বলবো ইজ দা। সুপারলেটিভের পরে দি ব্যবহার করি, তাহলে এখানে একটা দি নাই। তাহলে কি এটা ভুল না এটা শুদ্ধ? আমি এখানে ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই পুরো বাক্যটাই এখানে একটা শুদ্ধ বাক্য। এই বাক্যটা নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার নাম শুনছেন না? জি স্যার। নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার পর উনি যখন শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণের পরে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের এখানে এই লাইনটা উনি উচ্চারণ করে বলেছিলেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন। আমি ঘৃণা করি জাতি বৈষম্যকে, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে। ঠিক আছে, খুবই তীব্রভাবে। এই মোস্ট শব্দটা এখানে ভেরি অর্থ প্রকাশ করতেছে। রেফারেন্স হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি। এই ভেরি মোস্ট যখন ভেরি অর্থ প্রকাশ করবে, তখন এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে এবং এর পূর্বে তখন দি বসবে না। এটাই হচ্ছে, এই যে এই ধরনের প্যাচ গুলো নিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে। আমি একটা সহজ সেন্টেন্স লিখি, দেখেন। দ্য ফার্মার্স অফ বাংলাদেশ লিড এ মোস্ট মিজারেবল লাইফ। বাক্যটা দেখেন, দেখতে পাচ্ছেন না সবাই? আছি কি সবাই? আমরা দেখতে পাচ্ছি না লাইনটা? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখেন, আমি মোস্ট শব্দ লিখছি, হ্যাঁ মোস্টের স্যার। পূর্বে, মোস্টের পূর্বে এখানে এ ব্যবহার করেছি। মোস্টের পূর্বে এখানে কি ব্যবহার করছি? এ। এ। এই সেন্টেন্সটা যদি বাংলা করেন তাহলে বাংলাটা কি দাঁড়াবে? দা ফার্মার্স অফ বাংলাদেশ লিড এ মোস্ট মিজারেবল লাইফ। বাংলাদেশের কৃষকরা খুবই করুণ জীবন যাপন করে। তাহলে এইখানে মোস্ট শব্দটা কি অর্থ প্রকাশ করছে? ভেরি অর্থ প্রকাশ করছে। অর্থাৎ মোস্ট যখন কম্পেরিজন বোঝাবে তখন সুপারলেটিভ ফর্মে সে আসবে। আদারওয়াইজ এই মোস্ট শব্দটাকে আমরা যদি কখনো ভেরি অর্থ প্রকাশ করে বা খুব বা অধিকাংশ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়,
তখন এরকম এটার পূর্বে আর্টিকেল এও বসতে পারে, আর্টিকেল নাও বসতে পারে। তখন এই মোস্ট শব্দের অর্থ কি হয়ে যাবে? ভেরি হয়ে যাবে। তাহলে ভেরি আর ইন্টেন্সলি, মানে যেমন ভেরি ফাস্ট বলি আমরা, খুবই দ্রুত। তো দ্রুত আবার খুবই দ্রুত, ইন্টেন্সলি তীব্রভাবে, অনেক বেশি তীব্রভাবে, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ জাস্ট একটা এমফাসাইজিং করার জন্য এখানে মোস্ট শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই কথা বলেন। কথা যদি কঠিন মনে হয় তাহলে আমাকে বলবেন। আমি প্রশ্নেয় এবং পরীক্ষার প্যাটার্নটা সম্পর্কে আপনাদেরকে পরিচিত করিয়ে দিলাম। এরপর থেকে যেদিন থেকে ক্লাস আসবে এই ধরনের জিনিসগুলো একটু কমই আসবে, টপিক ধরে ধরে আমরা ক্লাসের দিকে অগ্রসর হতে থাকবো। আমার মনে হয়েছিল এগুলো জানা দরকার, যেহেতু সময় আছে আমি একটা ক্লাস বাড়তি নিলাম। আপনারা এটা খেয়াল রাখবেন যে এটা এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনার পরীক্ষায় প্রশ্ন হবে। আচ্ছা, লাস্ট একটা কথা বলি এর সাথে যাওয়ার আগে। এইখানে আরেকটা দেখেন, ইটস শব্দটা আছে। এই ইটস শব্দ কার পরিবর্তে বসছে বলেন তো? রেস ডিসক্রিমিনেশনে। ডিসক্রিমিনেশন স্যার। রেস ডিসক্রিমিনেশনের জন্য না, শুধুমাত্র ডিসক্রিমিনেশনের জন্য। কথাটা খেয়াল করেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। আমি জাতি বৈষম্যকে তীব্রভাবে ঘৃণা করি, এবং বৈষম্যের যত রূপ আছে সবকিছু জ্ঞান, অল ইটস ম্যানিফেস্টেশন। রেস ডিসক্রিমিনেশন তো একটা ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশনের আরো রূপ আছে। যেমন ধরেন ধনী গরিব একটা রূপ, ঠিক আছে? তারপরে আপনি ধরলেন ধর্ম বৈষম্যের ক্ষেত্রে যেটা বলি, এই ধর্মের লোক মনে করে আমরা সুপিরিয়র। যেমন আপনার ইসরায়েল প্যালেস্টাইনিতে যেটা ঘটতেছে, ইসরায়েলে কি করতেছে, নিজেদেরকে মানে সুপিরিয়র ধরে যে এদেরকে আমরা এই করে ফেলবো। আর তো যাই হোক, তো ধর্মীয় দিক থেকে আপনি বৈষম্য হইতে পারে, ইকোনমিক দিক থেকে বৈষম্য হইতে পারে, সোশ্যাল দিক থেকে বৈষম্য হইতে পারে। পুরো রেস ডিসক্রিমিনেশনকে বোঝাচ্ছে না, শুধুমাত্র ডিসক্রিমিনেশনকে বোঝাচ্ছে। তো যাই হোক, কাছাকাছি ধরতে পেরেছি। এটা হচ্ছে প্রোনাউনের কারেকশন, এই জায়গাটাতে ভুল আসবে। আচ্ছা, এখন আসেন সর্বশেষ আজকে যেটা নিয়ে আলোচনা করব, নাউনের সাথে রিলেটেড আলোচনা দিয়ে শেষ করব। এই জায়গাটা একটু লাইনটা পড়েন, এবং এইখানে আপনার কাছে কি অসঙ্গতি মনে হয় ব্যাখ্যা সহ চিন্তা করে যিনি কথা বলবেন একটু কথা বলবেন এই লাইনটা। স্যার হ্যাঁ বলেন। সেন্টেন্সের প্রথম অংশটা তো বুঝতে পারছি, কিন্তু লাস্ট অংশটা না। একটু খেয়াল করি আমরা সবাই। হ্যাঁ, নেভার ইমাজিন ইউর সেলফ টু বি এ মাইকেল শুমাখার। এটার বাংলা উচ্চারণ হচ্ছে, বা এটার উচ্চারণ হচ্ছে শুমাখার। মাইকেল শুমাখার, কারণ বোঝা যাচ্ছে ওনার নামটা আপনারা শুনেন নাই। মাইকেল শুমাখার হচ্ছেন রেসিং জগতের, কার রেসিং জগতের একজন কিংবদন্তি। উনি বেঁচে আছেন কিন্তু উনি কুমাতে আছেন। আচ্ছা, মাইকেল শুমাখার হচ্ছে ওই যে কার রেসিং বুঝেন নাই, ওই যে গাড়ি চালানো হয়, যে গাড়ির যে প্রতিযোগিতা হয় সেটার ক্ষেত্রে উনি একজন কিংবদন্তি। জি স্যার। এখন মাইকেল শুমাখার কি একটা নাম নাকি অন্য কিছু? একটা নাম না? এটা কোন ধরনের নাউন বলেন তো? প্রপার নাউন। এটা একটা প্রপার অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। না না, প্রপার নাউন। মাইকেল শুমাখার, আই এম খালিদ। খালিদ কি নাউন? প্রপার নাউন। ইউ আর এক্স ওয়াই জেড যেটা বললেন, নাম যেটা আছে আপনাদের, তাহলে এগুলো নামগুলো সবসময় প্রপার নাউন। আমরা একটা আর্টিকেলের নিয়ম পড়ি যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, প্রপার নাউনের সংজ্ঞাটা একটু বলে ফেলি। প্রপার শব্দের বাংলা কি? প্রপার শব্দের বাংলা হচ্ছে যথার্থ বা সঠিক। এটার
এমনি ভাষাগত তো বইয়ের যে ভাষা আছে সেটা তো আপনি আপনার বই দেখলেই পারবেন, আমি বইয়ের বাইরের কথা বলতেছি। প্রপার নাউন হচ্ছে সেই নাউন যেটা এইভাবে মনে রাখতে পারি, একটা টেকনিকে মনে রাখতে পারি যে এটা যেখানেই নেন না কেন এটা অপরিবর্তিত থাকবে। আমি খালিদ, সৌদি আরবে গেলেও আমার নাম খালিদ থাকবে, আমেরিকাতে গেলেও খালিদ থাকবে, শ্রীলঙ্কাতে গেলেও তাই থাকবে, মালদ্বীপে গেলেও তাই থাকবে। তো এখন এই যে যে নামটা, প্রপার নাউনটাকে বলা হয় যাকে যে নামে নামে ডাকলে উত্তরটা সেই নামই আসে। অর্থাৎ যেখানেই ডাকেন না কেন এটা নামটা এরকমই থাকবে, চেঞ্জ হবে না। মূলত সেটাকেই বলা হয় প্রপার নাউন। প্রপার নাউনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রপার নাউন সব সময় যেখানেই বসুক না কেন সেটা ক্যাপিটালাইজেশনে হবে। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রপার নাউনের পূর্বে কখনো মানে এভাবেই লেখা থাকে বইয়ে যে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এভাবেই লেখা থাকে। কিন্তু আমরা বলবো যে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। উপরের একটা লাইনে আমরা পড়েছিলাম যে পিপুল শব্দটা এখানে নেশন বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে পিপুল শব্দটা নেশন বোঝানোর কারণে এখানে এ বসেছে। এটা প্লুরাল শব্দ হলেও এটা একটা সিঙ্গুলার শব্দের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। ঠিক একইভাবে মাইকেল শুমাখার, এটা প্রপার নাউন হইলেও এইটা এই শব্দটার প্রতিনিধিত্ব করছে, রেইসার। তো রেসার শব্দটা একটা কমন নাউন, তো কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে অবশ্যই আর্টিকেল এ বা এন বসবে। যেমন এই ধরনের একটা পরীক্ষায় প্রায় সময়ই প্রশ্ন আসে, এই ধরনের একটা প্রশ্ন আসে, ইউ আর এ নজরুল আইসি, হুবহু এই লাইনটাই আসে, অথবা ইউ আর এ সুকান্ত আইসি। ঠিক আছে, এইখানে প্রশ্নটা হয় যে এরকম যে এই জায়গাতে এটা কারেকশনের মধ্যে আসতে পারে বা ভুল জায়গায় আসে, এখানে অন্য কিছু থাকতে পারে, না থাকতে পারে। অনেকেই ভাবে কি নজরুল, তাহলে নজরুল এটা তো প্রপার নাউন, এটার পূর্বে তো আর্টিকেল বসবে না, তাহলে এটাই ভুল। কিন্তু এই বাক্যটা সঠিক। কেন? এখানে নজরুল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কিসের? এখানে আমি যদি নজরুল না বসায়, এখানে আমি আসলে বলতে চাইতেছি যে নজরুলের মতো কবিতা আবৃত্তি করছে বা কবিতা লিখছে, এই জন্য আমরা তারে বলতেছি ইউ আর এ নজরুল আইসি। আরে বেটা, তুই তো দেখি কবি হয়ে গেছিস, তুই তো দেখি নজরুল হয়ে গেছিস। তো নজরুল কিসের রিপ্রেজেন্টেটিভ? পয়েট। পয়েট কোন নাউন বলেন তো? পয়েট হচ্ছে কমন নাউন। কমন নাউন। ঠিক আছে, কোন একটা জাতির সাধারণ নামকে বুঝাইলে সেটা কমন নাউন হয়। তাহলে পয়েট যদি কমন নাউন হয় তাহলে কমন নাউনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল। প্রপার নাউন কি সিঙ্গুলার প্লুরাল হয়? খালিদ খালিদস হবে, এটা কিন্তু প্লুরাল হবে না। প্রপার নাউন কিন্তু আপনার প্লুরাল হবে না। কিন্তু কমন নাউন কি হইতে পারে? সিঙ্গুলার প্লুরাল হইতে পারে। ঠিক আছে, প্রপার নাউনকে পসেসিভ করতে পারি, ওটা আরেক বিষয়, ওটা আমরা অন্য জায়গায় শিখবো। তাহলে এইখানে দেখেন, তাহলে নজরুলটা এখানে কি অর্থ প্রকাশ করছে? এবারে নজরুল আইসি, তুমি তো দেখি নজরুলের মতো কবি হয়ে গিয়েছো। তার মানে বলতে চাচ্ছে যে তুমি তো দেখি কবি হয়ে গিয়েছো। আমরা কেউ দুই চারটা লাইন লিখলে বলি যে আরে বেটা তুই তো দেখি কবি হয়ে গেছিস। তো এই যে যে কবি রিপ্রেজেন্টেটিভ করছে, এই পয়েট শব্দটা নজরুলকে রিপ্রেজেন্ট করছে, এই নজরুল শব্দটা পয়েটকে রিপ্রেজেন্ট করছে। এই জন্য সিঙ্গুলার হওয়ার কারণে এটার পূর্বে এ বসবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। একটু সবাই মাইক্রোফোন এক এক সেকেন্ডের জন্য আনমিউট করেন তো, আনমিউট করে বলেন এই কথাটা কি বুঝতে পেরেছেন? এটা আমি ওই দিন একটা নিউ পরীক্ষা ডিউটি করলাম, এই প্রশ্নটাই ছিল। জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিল নাউন নিয়ে টুকটাক আলোচনা করা। তো এইখানে নাউন পর্যন্ত যে বিষয়গুলো ছিল আমি মোটামুটি একটু একটু করে আপনাদেরকে আলোচনায় ঢুকিয়ে দিলাম। তো একটু করে এইভাবে ভাবে আমি আশা করি এই যে অনেকটা জিনিসই আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে কিভাবে পড়তে হবে বা কি কি জিনিসগুলো থাকবে। তো আমি আগামী ক্লাসটা আপনাদের সরাসরি নিয়ে শুরু করব। আমি আরো 2-1 মিনিট আপনাদের একটু ক্লাস নিয়ে আমি একটু জিনিস জায়গাটা বুঝাই দিই। যে এই যে যে জায়গাগুলো আছে দেখেন, আহ, যে এটা যে পেজটা আমি খুলেছিলাম, একটা 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 জিনিস মনে রাখবেন, এই যে এই 3 নাম্বার কথাটা সব সময় মনে রাখবেন। দেখেন তো এখানে কি লিখছি। সেন্স প্লাস টেন্স ইকুয়াল টু সেন্টেন্স। আমরা যে ভাষাটা শিখবো সেই ভাষাটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজি আমাদের যেটাই আসুক সেটা আমাদের লিখতেও হবে সেন্টেন্স দিয়ে, আমাদের গ্রামাটিক্যাল কার্যক্রমগুলোও হবে সেন্টেন্স নিয়ে।
তাহলে সেন্টেন্সকে আমরা ভাগ করেছি, এখানে ভাগ করে কি বলতেছি যে সেন্স আর টেন্স এই দুয়ে মিলে হচ্ছে সেন্টেন্স, সন্ধি বিচ্ছেদের মতো করে করছি আমরা। একটু ভালো করে খেয়াল করেন কথাটা, সেন্স আর টেন্স এই দুয়ে মিলে হচ্ছে সেন্টেন্স। সেন্স বলতে আমি বলতে চাচ্ছি পারসেপশন। সেন্স মানে হচ্ছে কোনো বোধ শক্তি। সেন্সের বাংলা যদি করি আমরা, সেটা হচ্ছে বোধ শক্তি, কোনো কিছু বুঝার সক্ষমতাকে আমরা সেন্স বলি। আর টেন্স মানে হচ্ছে গ্রামার। খেয়াল রাখবেন, অনেকে এই যে দেখেন গ্রামার বানানটাও ভুল করে। গ্রামার বানানে কিন্তু double MAR, এই জায়গায় অনেক মানুষ আছে ER লেখে। টেন্স বলতে আহ, আমরা বলতে চাচ্ছি গ্রামার। একটা সেন্টেন্সে যেহেতু সেন্স আগে থাকে, তাহলে সেন্টেন্স প্যাটার্ন ধরার জন্য, সেন্টেন্সের গ্রামার ধরার জন্য সর্বপ্রথম আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার বোধ শক্তি। বোধ শক্তি যদি আপনার থাকে, বোধ শক্তি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, বোধ শক্তি বলতে এইটা বোঝাতে চাচ্ছি যে স্বাভাবিক বিষয়গুলো ধরতে পারার সক্ষমতা। স্বাভাবিক বিষয়গুলো ধরতে পারার সক্ষমতাকে আমরা সেন্স বলছি, যে হ্যাঁ এখানে এই জিনিসটা করতে হবে। তারপর আমি গ্রামার অ্যাপ্লাই করব, যে এই জিনিসটা এইভাবে করতে হবে। কোন জিনিসটা কোন ভাবে করব এটাই গ্রামার। আর কোন জিনিসটা করতে হবে, এখানে যে একটা কাজ করতে হবে, কি বিষয় নিয়ে কাজ করতে হবে, সেই বিষয়টা বুঝতে পারাটাই হচ্ছে সেন্স। তাহলে দেখেন সেন্টেন্সের মধ্যে গ্রামারের আগে আসে আপনার বোধ শক্তির বিষয়টা আপনার চলে আসে। তার মানে আপনি যখন কাজ করবেন, করবেন, কোনো কিছু খেয়াল রাখবেন, তখন আপনি সব সময় আপনার বিচার শক্তিকে বা বোধ শক্তিকে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কমন সেন্স বলি যেটাকে আমরা। ইংরেজিতে একটা বইও আছে এই ক্ষেত্রে, একটা লিটারেচারের পড়াও শিখে দিই, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি একটা বই আছে, এটা বিভিন্ন পরীক্ষায় দেখবেন আসে। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি বইটির লেখককে, উত্তর হচ্ছে জেন অস্টিন। তো যেহেতু মনেই পড়লো, একটু নাম লিখে দেখাই দিই, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, ক্যাপিটাল লেটার হবে, আর ঠিক করলাম না। তো সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটার লেখক হচ্ছে জেন অস্টিন। অস্টিন। তো এই জায়গাতে সেন্স, সেন্স মানে হচ্ছে কমন সেন্স বোঝাচ্ছে। তো এটা এটা খেয়াল রাখবেন। তাহলে সেন্টেন্সে সবার আগে ভূমিকা কার, সেন্সের। আরো একটু ক্লিয়ার করে দিই যে সেন্স জিনিসটা আসলে কি, বোধ শক্তি জিনিসটা কি। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ধরেন আপনি ভাত খেতে বসেছেন, ফ্লোরে বসেছেন, ফ্লোরে আপনি ভাত খেতে বসেছেন, আপনার সাথে একটা বাচ্চা আছে বা একটা ছোট বেবি আছে। এটা আপনার ভাতিজা কেউ বা আপনার বেবি হইতে পারে। তো গরম ভাত থেকে ধোঁয়া উঠতে থাকে। তো এই গরম ভাত, বাচ্চাদের সাধারণত একটা কিউরিসিটি থাকে, যখনই যেটা দেখে সে ওই ধরনের এক ধরনের কিউরিসিটি থেকে ওইটা ধরতে যায়। ধরেন বাচ্চাটা ওই ভাতে হাত দিবে, আপনি তার হাতটা থামিয়ে দিলেন, একবার, দুইবার, তিনবার, ধরেন 4বার পর্যন্ত করছেন বা 5বার পর্যন্ত আপনি তাকে থামিয়ে দিয়েছেন। আপনি যতবার তাকে বাধা দেন সে ততবার ওই ভাতটাই ধরতে যায়। এক পর্যায়ে আপনি রেগে গিয়ে, আপনি বিরক্ত হয়ে গিয়ে বললেন যে না, যা ধর। গরম ভাতটা সে ধরা মাত্রই সে কি করবে, সে একটা চিৎকার দিবে, যে হাতে গরম লাগবে। একটা বাচ্চার গরমের অনুভূতিটা যখন তৈরি হবে, তখন সে চিৎকার দিবে। এরপরে আপনি যতবারই তার হাত টেনে যদি নিতে চেষ্টা করেন না কেন, তার হাত ধরে যদি বলেন যে একেবারে এখানে হাত দে, সে তার সর্বশক্তি দিয়ে কি করবে, আপনাকে বাধা দিবে। এই যে আপনাকে সর্বশক্তি দিয়ে সে বাধা দিচ্ছে, কারণ কি, কারণ ওইখানে হাত দিলে হাতে যে গরম লাগবে এই অনুভূতিটা তার হয়ে গিয়েছে। এটাকেই বলা হচ্ছে সেন্স। এম আই ক্লিয়ার? জি কথা স্যার। বুঝতে স্যার পেরেছেন? এটাই হচ্ছে সেন্স। আপনি যখনই কোনো গ্রামার নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনি সর্বপ্রথম অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যে এইখানে আসলে আমাকে জিনিসটা কি সেটা আমি বোঝার চেষ্টা করব। তারপর আমি আমার গ্রামারটাকে অ্যাপ্লাই করব, লজিক অনুযায়ী গ্রামারটাকে। গ্রামার সবসময় লজিক মেনে হয়। সেন্স হচ্ছে কোনো একটা বিষয়ের প্রাথমিক জায়গাটা বুঝতে পারার সক্ষম। এই হলো মোটামুটি কথাবার্তা। আহ জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। দীর্ঘক্ষণ ধরে বক বক করলাম, প্রায় প্রায় 2 ঘন্টা, পৌনে 2 ঘন্টা। তো আমি এইটুকুই বলবো যে আমি সিলেবাসটাকে আপনাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি, কি কি থাকবে, কি কি না থাকবে, মাঝে মাঝে আপনাদের সাথে ইন্টারেকশন করার চেষ্টা করেছি, এবং নাউনের কিছু কিছু জায়গায় আমরা ঢুকেছি। তো সমন্বিত ভাবে এখানে ঢুকি নাই, জাস্ট খালি একটা ইন্ট্রোডিউসিং হিসেবে এখানে গেল। আমার ক্লাসগুলো করাতে আপনাদেরকে বা আপনাদের সাথে আলোচনা করতে ভবিষ্যতে সুবিধা হয় জন্যেই
আমি এই জায়গাগুলো আপনাদেরকে আজকে প্রথম ক্লাসটাতে বা এর আগেও একটা ক্লাস করতে বলতে পারেন, প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কিভাবে পড়তে হবে সেদিন সেটা বলেছি, কেরিয়ার কিভাবে তৈরি করতে হবে সেটা বলেছি। আজকে আপনাদের আরেকটা জিনিস গেলাম আমরা, যে আমি আপনাদের সাথে কিভাবে অগ্রসর হব সেটার একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং নাউন সম্পর্কে কিছু কিছু আলোচনা করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, যদি বুঝে থাকেন তাহলে ভালো লাগবে, আর বুঝে না থাকলে কোনো জায়গায় যদি এই আজকের কথায় যদি কোনো জায়গায় গ্যাপ মনে হয় বা কিছু একটা জিজ্ঞাসা থাকে তো আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন। ইউ আর ফ্রি টু আস্ক। নাই কোনো কোশ্চেন কারো? না থাকলে না বলেন যে না আমাদের কোশ্চেন কোশ্চেন নাই। নাই স্যার, আপনার কথা শুনে মানে অনেকটাই ভয় কেটে গেছে, মনে হয়েছে যে না আমি ইংলিশটা অন্তত ঠিক মতো স্যারের সাথে আগাইলে অনেকটাই ভীতি যতটুকু ছিল অতটুকু কেটে যাবে প্র্যাকটিক্যালি যখন শিখবো আমি। আমি আমি চেষ্টা করব, আমি আপনাদের ভয় কাটানোর চেষ্টা করব, আহ এবং আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আহ যেহেতু কোনো প্রশ্ন নাই তাহলে আমি বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার ও ধন্যবাদ, প্যারা দিলাম আপনার উপরে একটা মাস। হ্যাঁ, এনামুল আছেন? জি স্যার, আছি। আচ্ছা। নেক্সট